আমাদের দেখা উচিত। তো আমাদের রেকর্ডিং স্টার্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো আমাদের এই কোর্সটি অ্যারাউন্ড 2 মান্থের মতো হবে। তো উইকলি আমাদের 4টা ক্লাস আমাদের থাকবে এবং আজকে শুক্রবার ফার্স্ট ক্লাস, আমাদের সেকেন্ড ক্লাস আগামীকাল সেম টাইমে, এবং প্রত্যেকটা ক্লাস 1 আওয়ার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট করে হবে আমাদের, যাতে আপনারা যাতে খুব সহজভাবে জিনিসটা নিতে পারেন। তো আমি শেখ রাফাত বিন আলী। তো আমি এই ফুল কোর্সটার সাথে আমিও থাকছি, আমাদের সাথে আরো 2জন ট্রেনার থাকবে যারা আপনাদের ক্লাস নিবে। তো আমাদের এই কোর্সে জেনারেলি আপনি প্রায় 10টা রিয়েল ফিল্ড প্রজেক্ট করবেন আমাদের সাথে, এবং 50টা টেকনিক্যাল আর্টিকেলও আপনি পেয়ে যাবেন। ক্লাস রেকর্ডিং ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং একটা দিন পর পাবেন, টেকনিক্যাল হ্যান্ডবুক এবং সার্টিফিকেট। তো আর আমি শেখ রাফাত বিন আলী। আমি আমি সোলার নিয়ে কাজ করি দীর্ঘ আজকে 6 বছর, দেশের বাইরে ছিলাম। তো আমার ফার্স্ট কোম্পানি সোলার কোম্পানি যদি আমি বলি সামাসান ইন্টারন্যাশনাল, সেকেন্ড কোম্পানি তাসিসাত, ফোর্থ কোম্পানি সোলারাইজ নাও। এখন আমি কাজ করছি আমার আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং এ, এবং আমাদের দেশেও কিছু রানিং প্রজেক্ট চলতেছে মেগাওয়াট স্কেলের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যদি একটা সোলার পাওয়ার প্ল্যান্ট যদি আমি করতে চাই, একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আসলে আমার দুইটা সেক্টর টোটালি ডিফারেন্ট, দুইটা সেক্টরকে আলাদা করতে হবে। সর্বপ্রথম হলো সোলার পিভি প্ল্যান্ট প্লাস পাওয়ার প্ল্যান্ট। এই দুইটা প্ল্যান্টের কম্বিনেশনকে আমরা বলতেছি সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট। এখন আমি যদি এই সোলার পিভি পাওয়ার প্ল্যান্টটা আমি আমার কোনো ফ্যাক্টরির রুফটপে করতে চাই, বা পাশাপাশি আমার কিছু আবাদি অনাবাদ জমি আছে, সেই জমির উপরে যদি আমি করতে চাই, বা আমার বাসাবাড়ির রুফটপে যদি আমি করতে চাই, তাহলে আমাকে একটু বলেন যে এই দুইটা সেক্টরের মধ্যে প্রথম যে সেক্টরটা সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার প্ল্যান্ট, এই সোলার পিভি পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমার কি কি ডিভাইস আসলে আছে, যেগুলো আসলে আমার সোলার পিভি প্ল্যান করার জন্য দরকার হবে, কি কি জিনিস আসলে আমার দরকার আছে, একটু বলতে পারবেন কি কি জিনিস লাগবে? নাম্বার 1 ফার্স্টে সোলার প্যানেল, দ্বিতীয়ত সোলার, ওকে ইনভার্টার, ওকে ইনভার্টার, আর এটার সাথে তো বিল্ট ইন চার্জ কন্ট্রোলার থাকেই, তো এক্সট্রা ভাবে তো চার্জ ওকে কন্ট্রোলার চার্জ নেই। কন্ট্রোলার, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা যদি আমরা মানে কন্টিনিউ করতে যাই পাওয়ারটাকে, তাহলে এখানে বিবিটি সিস্টেম, বিবিটি সিস্টেম, তারপর কেবল অ্যাক্সেসরিজ আছে এবং আদার্স কেবলস, তারপর প্রোটেকশন ডিভাইস গুলা আমরা ইউজ করি। ওকে প্রোটেক্টিভ ডিভাইস, ডিভাইস, তারপর সেফটি ফ্যাক্টর আছে স্যার। সেফটি ডিভাইস মিন্স প্রোটেক্টিভ ডিভাইস। এর বাইরে আর কেউ? যেমন আমাদের স্ট্রাকচার লাগবে, রাইট? হ্যাঁ রাইট, প্যানেলের সাথে একটা স্ট্রাকচার। স্ট্রাকচার লাগবে। তারপরে আমি যদি নাম্বার 8 বলি, হ্যাঁ জি, আর কেউ? আর কেউ? এরিয়া বা স্পেস। এরিয়া স্পেস তো লাগবে, মানে আমি ডিভাইস কি কি লাগবে সেটা আসলে জানতে চাচ্ছিলাম আর কি। সেন্সর লাগতে পারে, আচ্ছা ধরলাম সেন্সর, ওকে সেন্সর, ইয়েস। নাম্বার 9, সেখানে আমার আর কিছু লাগবে? আচ্ছা আরো কিছু জিনিস আমি লিখছি, লেখেন মনিটরিং সিস্টেম, মনিটরিং সিস্টেম। নাম্বার 10 সেটাকে লিখতে পারেন অটোমেশন, অটোমেশন আপনি লিখতে পারেন। তারপর লিখতে পারেন জিরো এক্সপোর্ট সিস্টেম, লিখতে পারেন সিস্টেম। আরো অনেক কিছু আছে যেটা আসলে আজকে আমরা আলোচনা করব। তো আমার সোলার পিভি প্ল্যান্ট করার জন্য বা নিজস্ব একটা সোলার সিস্টেম, সোলার পিভি সিস্টেম আমার রোফটপ, আমার ফ্যাক্টরি, বা আমার যে স্পেস আমি ইউজ করছি না, যেটাকে আমি সোলারের আয়ত্তে আনতে যাচ্ছি, তাহলে সেখানে আমার কি কি লাগতেছে? সোলার প্যানেল লাগতেছে, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার, পাশাপাশি আমার কেবল, প্রোটেক্ট ডিভাইস, স্ট্রাকচার, সেন্সর, আরো অনেকগুলো ডিভাইস লাগতেছে। তো তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমার মাথায় আসে সেটা হলো সোলার পিভি পাওয়ার,
বা সোলার প্যানেল সর্বপ্রথম যেটা আমি বলি। এবার আমাকে একটু বলেন তো, আমি যদি পাওয়ার প্ল্যান্ট করতে চাই আমার কি কি লাগবে, কি কি লাগতে পারে যদি আমি পাওয়ার প্ল্যান্ট করতে চাই? এখানে তাহলে আসতেছে সুইচ গিয়ার সিস্টেম আসতেছে পাওয়ার পয়েন্টে। সুইচ গিয়ার, তারপর ট্রান্সফরমার লাগতে পারে এডিশনাল। ওকে, ট্রান্সফরমার, তারপর কন্ট্রোলিং সিস্টেম, কন্ট্রোলিং লাইক স্ক্যাডাও ধরতে পারি, তারপর গ্রিড লাইন, গ্রিড, গ্রিড, তারপর আর কেউ? কেবল, ট্রান্সমিশন, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, দেন অটোমেশন, হ্যাঁ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ অটোমেশন, এখানে অটোমেশন, তারপরে সেফটি, সেফটি, তারপর আর কেউ? মনিটরিং, এটা তো আচ্ছা মনিটরিং আছে। হ্যাঁ, মনিটরিংটা তো আমি এখানেই লিখলাম। আচ্ছা, এর বাইরে সোলার পিভি প্ল্যান্ট এবং পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমার আরো কিছু সিস্টেম অ্যাড করতে হবে। তার মধ্যে একটা কি, এলপিএস, রাইট? এলপিএস সিস্টেম একটা অ্যাড করতে হবে। তারপর গ্রাউন্ডিং, রাইট? গ্রাউন্ডিং অ্যাড করতে হবে, রাইট? ওকে, তারপর যদি আমার ক্লিনিং সিস্টেম করতে হ্যাঁ ক্লিনিং সিস্টেম অ্যাড করতে চাইলে ফায়ার, আরো অনেকগুলো জিনিস আমার দরকার। তাহলে এই টোটাল সবগুলো মিলেই তাকে বলা হচ্ছে সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট, যেটা আমি পাওয়ার এবং সোলার এবং আদার অনেক কিছুকে একসাথে করে আমার হোল সিস্টেমটাকে যদি আমি গ্রিডের সাথে সরাসরি কানেক্ট করতে পারি বা গভর্নমেন্টকে সাপ্লাই দিতে পারি, তাহলে সেটা আমার সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট আমরা বলে থাকি। বাট সোলার সিস্টেমটা সাধারণত আমাদের কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হলো সোলার অফ গ্রিড সিস্টেম, 2 নম্বর হলো সোলার অন গ্রিড সিস্টেম, 3 নম্বর আমি যদি বলি সোলার হাইব্রিড সিস্টেম। তো সোলার অফ গ্রিড সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবেন? যেটা গ্রিডের সাথে কানেক্ট থাকে না, মানে ইন্ডিভিজুয়ালি একটা। মানে গ্রিডের সাথে কানেক্ট থাকে না, মানে অফ গ্রিড, মানে গ্রিড তো বলতে আমরা বুঝতেছি যেটা গভর্নমেন্ট লাইন, রাইট? মানে গভর্নমেন্ট লাইনের সাথে ডিসকানেক্টেড। দ্যাটস মিন এটা আমার একটা ইন্ডিভিজুয়াল বা আমার আলাদা একটা সোর্স, নিজস্ব সোর্স, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি অফ গ্রিড। তো এই অফ গ্রিড সিস্টেমটা কোথায় আমরা আসলে দেখে থাকি, কেউ বলতে পারবেন এই অফ গ্রিড সিস্টেমটা? এটা ভাই ওই যে ছাদের উপরে বা কোনো বাড়িতে বা ছোট ছোট যে সব হ্যাঁ, এরিয়াতে ছোট প্রজেক্টগুলো। নাই সেসব এরিয়াতে, রিমোট এরিয়াতে ম্যাক্সিমাম। আচ্ছা, মানে আমার বাসা বাড়ির রোফটপে আমি দেখতে পারি। আমি যদি গ্রাম অঞ্চলে যাই, সেসব গ্রাম অঞ্চলে অনেক সময় টিনের চালের উপরে দেখতে পারি। এরকম অনেকগুলা বা ছোটখাটো কিছু ফ্যাক্টরি তো আমরা অফগ্রিড সিস্টেম দেখতে পারি। পানি শেষ, হ্যাঁ সেটা, হ্যাঁ এটাও ওয়ান কাইন্ডস অফ আপনি বলতে পারেন। তো এই জাহাজে, ট্রলারে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ রাইট, হতে পারে। তো এখানে বিষয়টা হলো এখানে গ্রিডের কোনো প্রয়োজন নাই, গ্রিড দরকার নাই নাম্বার 1। এবং এই সিস্টেমটা আমার ডে টাইমে চলবে, এবং প্লাস আমি যদি নাইট টাইমেও চালাতে চাই মানে রাতের বেলা, তাহলে আমার অবশ্যই এই সিস্টেমটা চালাতে পারবো, বা তার জন্য আমার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটার নাম কি? ব্যাটারি। ব্যাটারি, বা আমি চাইলে জেনারেটর আমি রাখতে পারবো। একটু মাইক্রোফোনটা বন্ধ করবেন, যারা কোহোস্ট আছেন তারা একটু খেয়াল করবেন। তাহলে আমার অফ গ্রিড সিস্টেমটা হলো যেখানে গ্রিড নাই, এবং সেই সিস্টেমটা দিনের বেলা কন্টিনিউয়াসলি চলবে, এবং পাশাপাশি যদি রাতে চালাতে চাই তাহলে কি লাগবে, আমার ব্যাটারি লাগবে। কারণ দিনের বেলা যখন সোলার প্যানেল আমার অ্যাক্টিভ থাকবে, ওই সোলার প্যানেল দিয়ে ব্যাটারিতে চার্জ হবে, ওকে? এবং রাতের বেলা আমি সেই ব্যাটারি ইউজ করতে পারবো, বা জেনারেটর থেকে চাইলেও আমি কি আমার লোড চালাতে পারবো। এটাকে আমি বলতেছি কি গ্রিড, অফ গ্রিড সিস্টেম। এই অফ গ্রিড সিস্টেমে আপনি ব্যাটারি বেসডও করতে পারেন, আবার ব্যাটারি ছাড়াও করতে পারেন। এখন আসেন আমার অন গ্রিড সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, কে বলতে পারবেন? হ্যাঁ, যেটা গ্রিডের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, মানে অন গ্রিড মানে আমার গভর্নমেন্ট যে লাইনটা আছে
ঠিক আছে, গভর্নমেন্ট ট্রান্সফরমার বলি, যেটাই বলি না কেন, আমার বাসা বাড়ির যে ব্রেকারও যদি আমি বলি, সেই লাইনের সাথে যদি আপনি কানেক্ট করতে চান, মানে কানেক্ট করেন, তখন আপনার সিস্টেমটা হবে অন গ্রিড সিস্টেম, মানে গ্রিডের সাথে সরাসরি কানেক্টেড। ওকে, তো এই অবস্থায় আপনি যদি এই সিস্টেমটা যদি বসান, মানে অন গ্রিড সিস্টেম আমি আমার রুফটপে বসালাম, এই সিস্টেমটা শুধু চলবে কখন? ডে টাইম, এটা রাতে চালাতে পারবেন না। এই সিস্টেমটা চলবে কখন? শুধু ডে টাইমে চলবে, আপনি রাতের বেলা চালানো সম্ভব না। তারপরে এই সিস্টেমটা অন গ্রিড বলতে বোঝাচ্ছে, আমি যেটা বলি এখানে আমার লাইক আমি সরকারকে চাইলে একই টাইমে বিদ্যুৎ দিতে পারবো, একই টাইমে সরকার থেকে বিদ্যুৎ নিতে পারবো। ওকে, লাইক আমি 100 কিলোওয়াট সোলার আমি বসালাম আমার রুফটপে, 100 কিলোওয়াট, আর আমার লোড, আমার বাসা বাড়ির লোড হলো ধরে নিলাম 200 কিলোওয়াট। তাহলে আমি সোলার বসালাম কত? 100 কিলোওয়াট। তাহলে আমি 100 কিলোওয়াট আমি কি দিতে পারতেছি? আমার লোডে দিতে পারতেছি, আরো 100 কিলোওয়াট আমার কি আমার প্রয়োজন না? তো 100 কিলোওয়াট আমি কি করতে পারবো? গ্রিড থেকে নিতে পারবো, সরাসরি গ্রিড থেকে নিতে পারবো। এবং পাশাপাশি 100 কিলোওয়াট ধরেন আমার এখন লোড 200 কিলোওয়াট আছে, কোনো কারণে আমাদের আজকে ফ্যাক্টরিটা বন্ধ, কোনো কারণে ধরে নিলাম ফ্যাক্টরি বন্ধ, তো ওই অবস্থায় আমার লোড কি আর চলতেছে? লোড কিন্তু চলতেছে না, লোড কিন্তু বন্ধ। তাহলে আমার 100 কিলোর যে জেনারেশনটা হবে সেটা আমি সরাসরি গ্রিডে আবার দিতে পারবো। আমার পয়েন্টটাকে বুঝছেন? তাহলে গ্রিডের সাথে নেওয়া এবং দেওয়া এই দুইটা সিস্টেম থাকলো, আর এই সিস্টেমটা নাইট টাইমে আমি চালাতে পারবো না, মানে সোলার থেকে কোনো পাবো না, বাট গভর্নমেন্ট গ্রিড থেকে আমি নিতে পারবো। এবং এখানে আরেকটা বিষয়, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, মানে গ্রিড বন্ধ হয়ে যায়, এই সিস্টেমটার সাথে সাথে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার পয়েন্টটা কি ক্লিয়ার? কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া, তার মানে যতক্ষণ গ্রিড লাইন থাকবে ততক্ষণ পাওয়ারটা প্রডিউস হবে, এবং যখন গ্রিড লাইন থাকবে না, ডিসকানেক্ট হবে, তখন পাওয়ার কোনো প্রডিউস হবে না এবং লাইনে যাবে না। লাইনে যাবে না। আর কারো কোনো কোশ্চেন? একটা কোশ্চেন আছে, অন গ্রিড সিস্টেমে তার মানে কোনো ব্যাটারি স্টোরেজ সিস্টেমও না, ইনক্লুডেড থাকবে না? নাই নাই। আর কেউ? ভাই অন গ্রিড সিস্টেমে আমরা যেটা দেখলাম আর কি, তো ওটা তো আমরা তো দুইটা সিস্টেমে ওটাকে রান করাইতেছি এখন, যে আমার যে প্ল্যানটা আছে, তো এটা আপনার গ্রিডের সাথে এবং জেনারেটরের সাথে। হ্যাঁ, জেনারেটরের সাথে আচ্ছা। চাইলে, জেনারেটরের সাথে চাইলে সম্ভব, বাট সেখানের মধ্যে রিস্ক আছে, যদি জি আপনার ভাই, হাই রিস্ক আছে, অনেক রিস্ক আছে। তো জি ভাই, আমরা যেটা আমরা এখন ফেস করতেছি, মনে করেন আমরা দুইটা আসলে যখন যখন আমরা চিন্তা করছিলাম ফার্স্ট স্টেজে লাস্ট ইয়ার, তখন আমরা আমাদের লোড ছিল, ডিমান্ড লোড ছিল মোর দেন 100 কিলোওয়াট। তো এখন আমরা যখন 50 কিলোওয়াট, তার অর্ধেক আমরা সিস্টেম বসাইছি 50 কিলোওয়াটের। এখন আমরা দেখতেছি আপনার আমার লোড চলে আসছে আপনার 25%-এ। তার মানে অর্থাৎ আমার এমন পরিমাণ লোড জেনারেট হচ্ছে যে আমার যে জেনারেটর যখন চলবে, তাদের জেনারেটর ম্যানুফ্যাকচার একটা গাইডলাইন আছে, আপনার 30%-এ ওটাকে রান করাইতে হবে, 30% লোড তাকে দিতেই হবে। তো এখন আমার জেনারেটর যখন সোলারের সাথে ওটাকে সিনক্রোনাইজ করে নেয়, তখন জেনারেটরের লোড চলে আসে একদম মানে মোর দেন লেস দেন 30%। তার মানে আমার জেনারেটরের উপরে এটা একটা এফেক্ট আসছে, এফেক্ট আসবে, এফেক্ট আসবে। সেজন্য সবসময় সাজেশন থাকে আপনি হাইব্রিড সিস্টেমেই জেনারেটর ইউজ করবেন। তাহলে এবার আসি হাইব্রিড সিস্টেমটা কি। হাইব্রিড হলো অন গ্রিড প্লাস অফ গ্রিডের সমন্বয়। তো অফ গ্রিডটা আমি জানি নাইট টাইমে চালাতে পারতেছি, ঠিক না? ডেতেও চালাতে পারতেছে, নাইটেও চালাতে পারতেছে। আর অন গ্রিডটা কি শুধু ডে টাইমে। আবার অফ গ্রিডটা গ্রিডের সাথে কানেক্টেড না, আর অন গ্রিডটা গ্রিডের সাথে কানেক্টেড। তাহলে আমি যদি হাইব্রিড সিস্টেমটা ইউজ করি, আমি এখানে অন গ্রিডেরও সুবিধা পাবো এবং কি পাবো? অফ গ্রিডেরও সুবিধা পাবো। অন গ্রিড এবং অফ গ্রিড দুইটা সুবিধা কি আমি পাচ্ছি যদি হাইব্রিড ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে হাইব্রিড সিস্টেমে আমার অন গ্রিড আছে, হাইব্রিড সিস্টেমে আমার অফ গ্রিডও আছে। দ্যাটস মিন আমি ব্যাকআপ হিসেবে নাইট টাইমে আমি জেনারেটর প্লাস আমি ব্যাটারি ইউজ করতে পারতেছি, বা ইলেকট্রিসিটি যদি চলেও যায় আমার এই সিস্টেমটাকে আমি রান করাতে পারতেছি। এটা হলো আমার হাইব্রিড সিস্টেম। এখন এই অন গ্রিড হাইব্রিড এর মধ্যে আরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে বলা হয় কি? মাইক্রো গ্রিড। মাইক্রো গ্রিড, মাইক্রো গ্রিড সম্পর্কে কেউ কিছু জানেন?
এনিওয়ান? হোয়াট ইজ মাইক্রোগ্রিড? এই টার্মটা নো ভাইয়া স্যার। হ্যাঁ, খাদিজা আপা বলেন। না ভাইয়া আমার কাছে নতুন মাইক্রোগ্রিড সম্পর্কে আমি আসলে খুব আচ্ছা ভালো জানি। আচ্ছা, মাইক্রোগ্রিড হলো যেটা ছোট একটা ইনভার্টার থাকে, ছোট্ট একটা ইনভার্টার। এই মাইক্রোগ্রিড আসলে মাত্র ওয়ার্ল্ডে 3 থেকে 4টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, 3 থেকে 4টা সর্বোচ্চ। তো সেই ইনভার্টারটা হলো, এটা ইনভার্টার, তার সাথে অনেকগুলো প্যানেল থাকে সংযুক্ত, অনেকগুলো প্যানেল। সেই গ্রিডটা কি, সেই ইনভার্টারটা কি থাকে, গ্রিডের সাথে কানেক্টেড থাকে। সেখানে 220 আপনি সর্বোচ্চ মাইক্রোগ্রিডে পারবেন, ঠিক আছে। আবার আরেকটা আছে ডিসি মাইক্রোগ্রিড, ডিসি গ্রিড বা ডিসি গ্রিড সিস্টেম, ডিসি নট মাইক্রোগ্রিড, ডিসি গ্রিড সিস্টেম। যেটা আমি বললাম সেটা হলো মাইক্রোগ্রিড সিস্টেম। আরেকটা আছে ডিসি গ্রিড সিস্টেম। মানে এই সিস্টেমটা এমন, আমি যদি দেখাই, এটা একটা আমার অঞ্চল ধরে নিলাম, একটা গ্রাম। এখানে আমি একটা নিজস্ব একটা এনার্জি স্টোরেজ সিস্টেম করলাম, স্টোরেজ সিস্টেম করলাম। তো এই এনার্জি স্টোরেজটা হচ্ছে কোথায়? আমার এই এখানের প্যানেলের মাধ্যমে। এটা সবগুলো ধরলাম কি সোলার প্যানেল, সেখানে এনার্জি স্টোর হচ্ছে। তো আমি কি করলাম, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এবং এখানে একটা বাড়ি, এবং এখানে একটা বাড়ি। আমি কি বললাম কি, এখানে টাওয়ার দিলাম, এখানেও টাওয়ার, 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 টাওয়ার। আমি এখান থেকে সরাসরি সোর্সটা আমি কি করলাম, এই প্রত্যেকটা টাওয়ার থেকে টাওয়ার, টাওয়ার থেকে টাওয়ার, টাওয়ার থেকে টাওয়ার, টাওয়ার থেকে টাওয়ার। দেন আমি কি করলাম, এই জিনিসটা ডিস্ট্রিবিউট করলাম প্রত্যেকটা বাসা বাড়িতে। এখানে আমার একটা মনিটরিং সিস্টেম আছে, আপনি চাইলে এই সিস্টেমটাকে কি করতে পারবেন, এই বাসার জন্য 1 কিলোওয়াট, এই বাসার জন্য 500 ওয়াট, এই বাসার জন্য 1000 ওয়াট, এই বাসার জন্য 2 কিলোওয়াট, বা সবগুলো কি ডিসি। আমার পয়েন্টটাকে বুঝছেন? সবগুলো ডিসি গ্রিড বলা হয় এটাকে। আর যদি যদি আপনি এসি মাইক্রোগ্রিড বলেন, সেটা আপনি সরাসরি একটা গ্রিড বা নিজস্ব গ্রিডের থ্রুতে আপনি দিতে পারবেন। ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? কিন্তু ভাই ওই যে আপনি যে বললেন এসি যেইটা আছে সিস্টেমটা আছে 220 গ্রিড, সেটার সাথে তাহলে কি এটা কি মাইক্রো মানে এর সাথে পয়েন্ট থাকে এরকম কাজ করার জন্য? এই যে এটা আপনি মানে মাইক্রো সিস্টেমের সাথে কি বিভিন্ন পয়েন্টিং থাকে? এটা আপনি মাইক্রো গ্রিডের সাথে আপনি মানে গ্রিডের সাথে কানেক্ট করতে পারবেন, বা নিজস্ব একটা গ্রিড করবেন, সেই গ্রিড থেকে আপনি বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দিবেন, বা সেটা কিন্তু এসি লোড চলবে। ভাই এটা আমি 220 তে দিয়ে কিভাবে আমার গ্রিডে নেওয়া সম্ভব? এটা একটা রিস্ক, বললাম তো মাত্র এই পর্যন্ত 3টা থেকে 4টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যেটা এখনো বলতে গেলে ট্রায়াল পর্যায়ে আছে। আমার পয়েন্টটাকে বুঝছেন? বাট এইটা বাংলাদেশে কাজ হয়েছে বলে এমন নাই, বা যেটা মানে চায়নাতে আপনি পাবেন। চায়নাতে আমার 2টা ম্যানুফ্যাকচারার, আরেকটা মেবি অন্য আরেকটা জায়গায়, যেটুকু আমি জানি। তো এটা এখনো ট্রায়াল পর্যায়ে আছে, তো এটা হয়তো ফিউচারে গিয়ে এটা এস্টাবলিশ হবে। তো তার জন্য নিজস্ব একটা গ্রিড যদি থাকে, লাইক নিজস্ব একটা গ্রিড যদি থাকে, মানে নিজে জেনারেটিং করে সেটা আমি ডিস্ট্রিবিউট করব এসি হিসেবে, সেটা সম্ভব। ওকে, এটা ওখানে গিয়ে সম্ভব। ভাই এটা আমি দেখছি ওটা ইয়াতে ওই এখানে আমি ইউনিসেফের অফিসে দেখলাম তারা মাইক্রো গ্রিড সিস্টেম, এটাকে ইএসএস বলে, এনার্জি স্টোরেজ সিস্টেম। হ্যাঁ, এনার্জি স্টোরেজ, এটা ডিসি গ্রিড দেখছেন আই থিং আপনি। ওরা ওদের প্রায় 100 কিলোর প্যানেল আছে, ওখানে মানে 1 ঘন্টা তাদের ব্যাকআপ আছে। ওটা ডিসি গ্রিড দেখছেন? জি, না না, ওইটাকে তারা ইনভার্টারের মাধ্যমে ইয়া করে নিচ্ছে, ওই এসি করে নিচ্ছে। এসি করে নিচ্ছে। হ্যাঁ, আর পারা যাবে। ক্যাম্পে যেটা দেখছি ওটা ছোট ছোট, যেটা আপনার ডিসি সিস্টেমটা বলছেন, ওটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে তারা ওই একটা স্টোরেজ সিস্টেম রাখছে ডিসি, ওইখান থেকে তারা ডিস্ট্রিবিউট করতেছে। হ্যাঁ, ডিস্ট্রিবিউট ট্রান্সমিট করছে। জি জি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এসি দিচ্ছে, তাহলে ডিসি গ্রিড কেন বলতেছে? মানে ইনভার্টারটা কোথায় তাহলে? ইনভার্টার না থাকলে ডিসি গ্রিড, ইনভার্টার থাকলে তুমি এসি স্মল গ্রিড বলতে পারবা নিজস্ব, ঠিক আছে। এখন আসি আমরা, তাহলে আমাদের সোলার সিস্টেম কয় ধরনের বললাম? সোলার, অন গ্রিড, অফ গ্রিড, এবং হাইব্রিড। আর যদি স্মল স্কেলের যদি বলি, একদম স্মল স্কেল, তাহলে এসি মাইক্রোগ্রিড, আর এটা হলো ডিসি গ্রিড। আবার এখানে আমাদের অন গ্রিড সিস্টেমটা কত কিলোওয়াট থেকে শুরু হয়,
এটা জেনারেলি 1 কিলোওয়াট থেকে শুরু করে আপনার আপ টু গিগাওয়াট পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? তো 1 গিগাওয়াট মানে কত বলতে পারবেন? 1 গিগাওয়াট মানে কত ওয়াট বা কত মেগাওয়াট? 1000 মেগাওয়াট। বাংলাদেশে, আমাদের বাংলাদেশে 40 প্লাস গিগাওয়াটের কাজ হবে হোল বাংলাদেশে 2041 এর ভিতরে। 40 প্লাস গিগাওয়াট, দ্যাটস মিন 40,000 মেগাওয়াট প্লাস কাজ হবে বাংলাদেশে, হোল বাংলাদেশে, ঠিক আছে? এখন পর্যন্ত বাংলাদেশে কাজ হয়েছে, আমরা যদি ওই বিভিন্ন গুগল করি, 300 থেকে 5 to 600 মেগাওয়াটের কাজ আমরা অনলাইনে অ্যাভেলেবেল পাবো, যে যে এতটুকু পর্যন্ত কাজ হয়েছে। তো বাংলাদেশে এই সেক্টরটার অপরচুনিটি অনেক বেশি, প্রায় বাংলাদেশে 40,000 মেগাওয়াটের কাজ মানে হিউজ, ঠিক আছে? তো বাংলাদেশে আপনি বাংলাদেশে পাবেন 1 কিলোওয়াট থেকে গিগাওয়াট স্কেলের প্রজেক্ট পাবেন অন গ্রিডে ফিউচারে। আর অফ গ্রিডে আপনি শুরু থেকে আপনি 100 ওয়াট থেকে মানে ডিসি সিস্টেম থেকে শুরু করে আপনি আনটিল 10, 20, 30, 100 কিলোওয়াটও আপনি দেখে থাকতে পারবেন অফ গ্রিড। বাট অফ গ্রিড গুলো খুবই কস্টলি। আর হাইব্রিড গুলো আপনি পাবেন এভাবে 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 500 কিলোওয়াট, এরকমও অনেক সময় আছে হাইব্রিড সিস্টেম। তো জেনারেলি অন গ্রিড সিস্টেমটা হলো সবচেয়ে বেশি পপুলার বিকজ অফ লো কস্ট অ্যান্ড পাশাপাশি গ্রিড কানেক্টেড, মানে গ্রিডের সাথে কানেক্টেড। গভর্নমেন্টকে আমার এক্সট্রা এনার্জি বিক্রি করতে পারবো, সেল করতে পারবো, এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে আমি আবার নিতে পারবো। এটা হলো সবচাইতে ইফিশিয়েন্ট এবং সবচাইতে পপুলার। এর বাইরে আরেকটা পপুলার সিস্টেম হলো অফ গ্রিড, যেটা আমাদের বাসা বাড়িতে নর্মালি দেখে থাকি, বাট এটা আপনার হাই কস্ট বিকজ অফ আমার ব্যাকআপ সিস্টেম দরকার রাতের জন্য। তো রাতের জন্য ব্যাকআপের জন্য আমার দরকার ব্যাটারি, এবং ব্যাটারি আমি জানি ব্যাটারি খুবই হাই প্রাইস, ঠিক আছে? যার কারণে আমার অফ গ্রিড সিস্টেমটা খুবই কস্টলি, আর হাইব্রিড সিস্টেমটা আরো বেশি কস্টলি। তো সবচেয়ে বেশি আপনি দেখবেন বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে, যত পাওয়ার প্ল্যান্ট আছে, সবগুলি কি অন গ্রিড সিস্টেমের মধ্যে পড়ছে। আর অফ গ্রিড সিস্টেম আমাদের বাসা বাড়িতে ম্যাক্সিমাম দেখে থাকি, এবং হাইব্রিড সিস্টেমটাও কিছু ফ্যাক্টরি তারা মানে খুবই ইন্টারেস্টেড। তাহলে আমি আবার একটু রিপিট করি, সোলার পিভি প্ল্যান্ট প্লাস পাওয়ার প্ল্যান্ট, এই দুইটার সাথে আমার অনেক প্রোটেকশন সিস্টেম আছে, এলপিএস, গ্রাউন্ডিং, অটোমেশন, ঠিক আছে? তারপরে আমার বিভিন্ন সেফটি রিলেটেড হতে পারে। এই সবগুলাকে আমি কম্বাইনলি বলতেছি সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট। তো এই পাওয়ার প্ল্যান্ট করতে হলে সর্বপ্রথম আমার কি লাগবে বলেন তো? সর্বপ্রথম কোন জিনিসটা আমার চুজ করা দরকার বলেন? সোলার প্যানেল। তাহলে আমি একটু যদি এখানে একটু দেখি, জিনিসটা একটু নোট ডাউন করি। এটা হলো আমার সোলার প্যানেল লাগবে। এগুলো হলো বিভিন্ন ডিভাইসেস, দিস আইসোলেটর, ডিসি ফিউজ, কম্বাইনার বক্স। হোয়াট ইজ কম্বাইনার বক্স সেটাও আমরা জানবো। কম্বাইনার বক্স লাগবে, সাব এজিবি বক্স লাগবে, এজিবি বক্স লাগবে, ইনভার্টার লাগবে, বিভিন্ন কানেক্টর লাগবে, পাশাপাশি কেবল লাগবে। তারপরে আমি যদি আরো দেখি, সেখানে আমার এসি ওয়্যার লাগবে, এসি সার্কিট ব্রেকার লাগবে, বিভিন্ন বাস বার লাগবে, তারপর একদম আমার মেইন এজি বক্স লাগবে, ট্রান্সফরমার লাগবে, সুইচ গিয়ার লাগবে, এসিবি লাগবে, গ্রাউন্ডিং রড, অনেক কিছু আমার দরকার। এর বাইরে আমার আর খুব ইম্পর্টেন্ট আর কিছু ডিভাইসের মধ্যে আমি বলি, তার মধ্যে হলো আমার টেস্টিং টুলস লাগবে, পিবি 150, সেটা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে মাস্ট বি। পাইনারোমিটার লাগবে, যে পাইনারোমিটার দিয়ে আমি জানতে পারবো যে আজকে কতটুকু ইরেডিয়েশন আসতেছে, ইরেডিয়েশন মানে কতটুকু আলো আসতেছে, টেম্পারেচার কতটুকু, এগুলো জানতে পারবো। আমার সিস্টেমটাকে রান করার জন্য, ইফিশিয়েন্ট করার জন্য সিসিটিভি লাগবে, লাইটিং লাগবে, আমার ক্লিনিং সিস্টেম লাগবে, মেকানিক্যাল টুলস দরকার, বাই ডাইরেকশনাল মিটার খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। যদি আমি অন গ্রিড সিস্টেম করতে চাই, আমার এই বাই ডাইরেকশনাল মিটার লাগবে। হোয়াট ইজ বাই ডাইরেকশনাল মিটার? যে আমি গভর্নমেন্টকে যে ইলেকট্রিসিটি দিচ্ছি,
এবং গভর্নমেন্ট থেকে যে ইলেকট্রিসিটি নিচ্ছি সেটার একটা হিসাব রাখতে হবে। সেই হিসাবটা এই বাই ডাইরেকশনাল মিটারের দ্বারা সম্ভব। তারপরে কেবল ট্রে লাগবে এটসেট্রা। তারপরে এর বাইরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা এটা সামনে মোস্ট ইম্পর্টেন্ট, প্যানেল টু প্যানেল এবং ইনভার্টার পর্যন্ত আনতে, তাই না? হ্যাঁ, জি 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 অবশ্যই। তারপর আমার ফায়ার অ্যালার্ম কন্ট্রোলিং সিস্টেম লাগবে, মাউন্টিং স্ট্রাকচার, বিভিন্ন পাম্পিং থাকতে পারে, বিভিন্ন বাল্ব থাকতে পারে, বিভিন্ন প্রোটেক্টিভ ডিভাইস থাকতে পারে, স্ক্যাডা থাকতে পারে, এক্সেট্রা। তো একটা সোলার পাওয়ার প্ল্যান্ট যদি আপনি ডিজাইন করতে পারেন, এটার ভ্যালু খুবই। তার মধ্যে আমাদের হুমায়ুন রশিদ ভাই, আমাদের গিয়াসউদ্দিন ভাই, আপনি আমাদের পুরানো ব্যাচের স্টুডেন্ট, ঠিক না? আছেন নাকি গিয়াস ভাই? জি ভাই আছে। তো আমার ভাই ভালো ভালো কাজ করতেছে, একটু বলতে পারেন চাইলে আপনার সম্পর্কে। জি ভাই, আমার প্রথম আসলে বেচ থেকে এই 9 নম্বর বেচ টানা প্রত্যেকটা বেচে গিয়াস ভাই কানেক্টেড। জি ভাই, আমি আসলে আমার মানে ইচ্ছা করে না যে এই বেস থেকে ছুটে যায়, আমার লাগে তো ছুটে গেলে মনে হয় দূরে চলে গেছি। তো আচ্ছা আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। তো আমি থ্যাংক আসলে ইউ। আমার যেখানে কাজ করা হয়েছে বা অনেকের কাজ করা ওই সমস্ত জায়গায় করার সুযোগ হতে নাও হইতে পারে, কারণ ইউনাইটেড নেশনে কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট। তো অসংখ্য ধন্যবাদ। আমার যে যে ডিজাইন গুলো আসলে সিলেক্টেড গত লাস্ট ইয়ার আমি আপনাকে বলেছিলাম। তো ওয়ার্ল্ডে আপনার এটা আপনার জাতিসংঘের একটা বাজেট, যেটা আপনার ওয়ার্ল্ডের জন্য প্রতি বছর একটা বরাদ্দ করা হয় রিনিউয়েবল এনার্জির জন্য, যেটা আপনার কার্বন ইমিশন কে রোধ করবে। এটা জাতিসংঘের একটা বাজেটই থাকে। তো ওইটাতে আমার এই বাংলাদেশ থেকে আমার ডিজাইনটা আসলে 10টার মধ্যে সিলেক্টেড একটা ডিজাইন। এটা আসলে আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট, আলট্রা ইঞ্জিনিয়ারের জন্য খুবই প্রাউড মোমেন্ট। সিন্স 2020 সাল থেকে আপনার 2023 সাল পর্যন্ত কানেক্টেড, এভরি বেচে নতুন কিছু শিখতেছেন, কানেক্ট হচ্ছেন, এটা আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট এবং অনেকগুলো কাজও করতেছেন। তো অসংখ্য ধন্যবাদ গিয়াস ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের আমি আর একটা ইনফরমেশন আপনাকে দিই। তো এই আপনার যে কি বলে এটাকে, হ্যাঁ, বাসানছড়ে 1 মেগাওয়াট একটা প্রজেক্ট, গভর্নমেন্টের প্রজেক্ট অন গ্রিড সিস্টেম, এটাকে আবার রিসেন্টলি তারা ইএস তে কনভার্ট করতেছে। তো ওইটা তো আমি মোটামুটি পার্সিয়ালি অ্যাড ছিলাম। তো রিসেন্টলি একটা প্রজেক্ট করছি ওই একটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টের। তো ওই প্রজেক্টটাও সিলেক্টেড হয়েছে, আর ওটা আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাকে আসলে সবকিছুর জন্য। থ্যাংক ইউ। আমার এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছে, আমি জানি। আমি বলবো, আমি স্টুডেন্ট না বলবো, আমার টিম বলবো, যাদের সাথে কাজ করতেছি দীর্ঘ 2020 সাল থেকে কোনো না কোনো ভাবে। তো আমার খুবই ভালো লাগে যখন ভালো জায়গায় যান। অনেকে দেশের বাইরে জব হয়েছে আমেরিকাতে, অনেকে বাইরে আছে, বাইরে দেশের বাইরে মাস্টার্স করতেছে। তো বলে যে কোর্সটা করে কতটুকু হেল্পফুল হয়েছে, এটা শুনে ভালো লাগে। আমাদের আরেক ভাই হুমায়ুন ভাইয়েরও মনে হয় খুবই একটা ভালো নিউজ আসতে যাচ্ছে, যতটুকু আমি জানি। হুমায়ুন ভাই আমাকে বলছিল। তো ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ ভাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি আরো অনেকে আছে, আমি জাস্ট যাদের সাউন্ড শুনছি তাদেরকে নক দিছি। তো আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট বা সোলার সিস্টেম করার জন্য সর্বপ্রথম যে ডিভাইসটা লাগতেছে সেই ডিভাইস হলো সোলার প্যানেল। এবং একজন সোলার ডিজাইনার যদি পারফেক্টলি হতে পারেন, পারলে আপনার স্যালারি অনেক অনেক বেশি হবে, সোজা কথা। এবং আপনি ভালো কেরিয়ার করতে পারবেন, ফিলিংসিং করতে পারবেন, প্রজেক্ট করতে পারবেন, ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ঠিক আছে, এখন পর্যন্ত আমার প্রায় 180টার কাছাকাছি প্রজেক্ট আমি ডিজাইন করছি ইন্টারন্যাশনালি এবং দেশে। তো এখানে কিন্তু ভালো প্রফিট আছে এবং ভালো রেপুটেশন আছে এই জায়গাটায়। তো আসি এবার আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করার জন্য। এগুলো কেন সোলার এটা লাগতেছে? হ্যাঁ, বুস্ট পাম্প আর সলিনয়েড ভালভ, এগুলো আমার পরে আসতেছি, আমি জাস্ট ওভারঅল বললাম কি কি লাগতেছে, আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। তো আমার সর্বপ্রথম লাগবে কি? সোলার প্যানেল না, রাইট? সর্বপ্রথম লাগবে সোলার প্যানেল। তাহলে আমার এই সোলার প্যানেল চুজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমি চুজ করতে না পারি সোলার প্যানেল, দ্যাটস মিন আমি আমার সিস্টেম থেকে সবচেয়ে লোয়েস্ট আউটপুট আমি পাবো। পরে কথা বলি, সবচেয়ে লোয়েস্ট আউটপুট পাবো। তাহলে এখানে আমার একটা ব্র্যান্ড হলো, এই ব্র্যান্ডটাকে বলা হচ্ছে রাইজেন। এটা একটা ম্যানুফ্যাকচারার। তার প্যানেলের ওয়াট হলো 525 থেকে 545 ওয়াটের প্যানেল। আমার এখানে আছে আরেকটা প্যানেলের ব্র্যান্ড, সেটা হলো আরইসি ব্র্যান্ড। আমার এখানে আরো প্যানেলের ব্র্যান্ড আছে, সেটা হলো ট্রিনা সোলার। এরকম মাল্টিপল সোলারের
প্যানেলের ব্র্যান্ড আছে। তো সেইটা থেকে সেটাই প্যানেলগুলো চুজ করাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখন বুঝবো। তো আমি যদি একটা সোলার প্যানেল কিনতে যাই সুপার মার্কেট থেকে বা পাশাপাশি আমি কোনো ম্যানুফ্যাকচারার থেকে বা ডিস্ট্রিবিউটর থেকে যদি প্যানেল কিনতে চাই, আমি কোন প্যানেলটা কিনবো? আমাকে কি একটু কেউ বলতে পারবেন? যারা ক্লাস করছেন তারা না, যারা নতুন আছেন তারা আমাকে বলতে পারবেন কোন প্যানেলটা চুজ করা আমার জন্য বেটার? এনিওয়ান? এখন আমি একজনকে বললাম সাপ্লায়ারকে আমাকে সোলার প্যানেল দেন, সে বললো এটা সবচেয়ে ভালো প্যানেল। আমি খুবই হ্যাপি বসানোর পর, পরে দেখে আমি আউটপুট পাচ্ছি না। তো সোলার প্যানেল কেনার জন্য অবশ্যই আমার কিছু বেসিক নলেজ জানা দরকার। তার মধ্যে একটা হলো টাইপস অফ প্যানেল। প্যানেল কয়েক ধরনের হয়ে থাকে, একটা বলবো আমি মনো, আরেকটা বলবো পলি, আরেকটা বলবো থিন। তো মনো আর পলি, মনো এবং পলি এই দুইটা হলো সবচাইতে ব্যবহৃত প্যানেল মানে ওয়ার্ল্ড ওয়াইড। এই মনো প্যানেল আমরা সবচেয়ে হাই ইফিসিয়েন্সির পাবো, মানে যে প্যানেলটা থেকে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায় সেটা হলো মনো ক্যাটাগরির প্যানেল। পলি এবং থিনে কিছুটা আমরা কম পাবো। এবং এই প্যানেলগুলোর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে প্রথম যদি আমি ক্যাটাগরি বলি, যদি আমি একটা প্যানেল কিনতে যাই, যদি আমি ম্যানুফ্যাকচারকে বলি যে ভাই আমাকে একটা প্যানেল দেন, বাট প্যানেলটার ক্যাটাগরি এ গ্রেডের, সে আমাকে এ গ্রেডের প্যানেল দিবে। বলবো যদি বলি বি গ্রেডের প্যানেল দেন, সে বি গ্রেডের প্যানেল দিবে। যদি বলি সি গ্রেডের প্যানেল দেন, সে হয়তো সি গ্রেডের থাকলে দিবে। তো সে এ গ্রেডের প্যানেল দেওয়ার পর বা অনেক সময় সে জিজ্ঞাসা করবে আপনি কোন গ্রেডের প্যানেল চান। তখনও সেই ক্ষেত্রে কি আমরা তখন বলে দিতে হবে যে আমি এ গ্রেডের চাই, নাহলে বি গ্রেডের চাই। তো এ গ্রেডের প্যানেলগুলো হলো সবচেয়ে বেস্ট প্যানেল, সবচেয়ে বেস্ট। দেন তারপর হলো এইটা, দেন তারপর হলো এইটা। তো এ গ্রেডের প্যানেলে আমি ইফিসিয়েন্সি আমি বলবো না, আমি বলি এ গ্রেডের প্যানেলে ওয়ারেন্টি 25 ইয়ার্স থেকে 30 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে। বি গ্রেডেরও সেম 25 থেকে 30 ইয়ার্স। বাট আমি সি গ্রেডের প্যানেলে যদি যাই সেটা 0 ইয়ার্স থেকে আপনার 5 ইয়ার্স পর্যন্ত পাবো। তাহলে আবার অবশ্যই এ গ্রেডের প্যানেল চুজ করা আমার জন্য দরকার। এ গ্রেডের প্যানেলে আমার ইফিসিয়েন্সিও খুবই ভালো, এ গ্রেডের প্যানেলের প্রত্যেকটা প্যারামিটারও ভালো। এখন প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে আমরা একটু সামনে আসি। তাহলে আমি যদি এখন প্যানেল কিনি, কোন প্যানেলটা কিনবো? জেনারেলি এ গ্রেডের প্যানেলটাই কিনবো, কারণ সেটা সবচেয়ে বেস্ট, মনো এ গ্রেড। বাট এখানে একটা কথা আছে যে আমি যদি মনো এ গ্রেড কিনি, তাহলে সেই ধরেন কিনলাম কোন কোম্পানি থেকে? ট্রিনা। একটু আগে ট্রিনা সোলার দেখলাম না, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ট্রিনা সোলার। সেই ট্রিনা সোলারের আমি ধরে নিলাম 500 ওয়াটের প্যানেল কিনবো। সে আমাকে 500 ওয়াটের অনেকগুলো প্যানেলের স্যাম্পল দেখাবে। তার মধ্যে একটা 500 ওয়াটের স্যাম্পল, এটা হলো এ গ্রেড প্যানেল। আরেকটা 500 ওয়াটের স্যাম্পল, সেটা হলো এ গ্রেড প্যানেলের। আরো একটা 500 ওয়াটের স্যাম্পল, সেটাও কি এ গ্রেড প্যানেলের। তো প্রথম এ গ্রেড যেটা আছে, আমি বললাম তাহলে এই তিনটা আমাকে দিলেন কেন? তিনটাই 500, একটা দিয়ে দেন। সে বললো না, প্রথমটার প্রাইজিং হলো 30 সেন্ট, 30 সেন্ট মানে ইউএসডি, ঠিক আছে। দ্বিতীয়টার প্রাইস হলো আমার 0.35 সেন্ট। 3 নাম্বারটার প্রাইস হলো 40 সেন্ট। এখন একটা কথা আছে না যে আমি ট্রিনা সোলার নিলাম, মনো প্যানেল নিলাম, তিনোটাই এ গ্রেড প্যানেল, তিনোটাই সেম ওয়াটের প্যানেল, বাট হোয়াই প্রাইস কেন আমার তিনোটার জন্য ডিফারেন্ট? এটা আপনারা কোয়েশ্চেন করতে পারেন না আমাকে? কোয়েশ্চেন করতে পারেন? আচ্ছা, তাহলে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমার তিনোটাই ট্রিনা প্যানেল, তিনোটার ওয়াট সেম, এবং তিনোটাই মনো প্যানেল, তিনোটাই এ গ্রেড প্যানেল, বাট এক একটা প্যানেলের প্রাইস এক এক রকম কেন? একটা প্যানেলের প্রাইস এক এক রকম কেন? বিকজ অফ প্যারামিটার। প্যারামিটার আমি যদি বলি, এই প্যারামিটার দিয়ে আপনি প্যানেলের কোয়ালিটি বুঝবেন। এখন এ গ্রেড আমরা বললাম, এই এ গ্রেড কয়েকটা কোয়ালিটির হয়, এ গ্রেড কয়েকটা কোয়ালিটির হয়, সেই কোয়ালিটিগুলো আমাদের বুঝতে হবে। না হলে আমি এ গ্রেড কেনার পর খুবই হ্যাপি, খুবই আনন্দে ভরে যাচ্ছি যে আমি বেস্ট প্যানেল কিনছি,
বাট ফাইনালে গিয়ে দেখি এগেটের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি প্যানেলটা আমি কিনছি, তার মানে আউটপুট কম, সেগুলো আমার বুঝতে হবে। তাহলে তার জন্য বোঝার জন্য আমার যে জিনিসগুলো জানা দরকার, যে প্যারামিটার গুলো আমি বললাম, 1 সেকেন্ড, ওকে আমি এখানে লিখতেছি। নাম্বার 1 লেখেন সাইজ, নাম্বার 2 লেখেন আপনি সেল, ওকে সেল গ্যাপ না, লেখেন ইফিসিয়েন্সি। নাম্বার 3 আপনি লেখেন যে সেল টাইপ। নাম্বার 4 আপনি লেখেন, 1 সেকেন্ড, তার আগে আমি জিনিসটাকে একদম নিচে রাখি। নাম্বার 4 লেখেন সেল গ্যাপ। নাম্বার 5 লেখেন আপনি টিকে কো এফিশিয়েন্ট। নাম্বার 6 লেখেন আপনি ফিল ফ্যাক্টর। আরো অনেকগুলো আছে, এগুলো একটু পর প্যানেলের ডাটাশিট যখন ওপেন করব আপনার কাছে ক্লিয়ার হবে প্রত্যেকটা বিষয়। আমি জাস্ট কয়েকটা দিয়ে জাস্ট একটু কম্পারিজন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটার দাম কত বলছি, 30 সেন্ট, ঠিক না? 30 ইউএসডি। আরেকটা বললাম 0.35 ইউএসডি। আরেকটা বললাম 0.40 ইউএসডি। তো প্রথমটা যেটা আছে 30 ইউএসডি এ গ্রেড প্যানেল, আর সবগুলো কি এ গ্রেড প্যানেল, সবগুলো কি মনো প্যানেল। তো প্রথমটার প্রাইস 30 ইউএসডি বিকজ অফ সেটা সাইজ হয়তো, আর প্যানেলটার ওয়াটও মেনশন করে দিই 500 ওয়াট। 500 ওয়াটের এই প্যানেলটার হয়তো সাইজ 2.5 মিটার স্কয়ার। দ্বিতীয় যে 500 ওয়াটের প্যানেলটা আছে সেটার সাইজ হয়তো 2.2 মিটার স্কয়ার। 3 নম্বর যে প্যানেলটা আছে সেটার সাইজ হয়তো 2 মিটার স্কয়ার। বলেন তো এখানে আমার দুই সাইজের আমার কি সুবিধা, আমাকে একটু বলেন তো। আমার প্রথম যেটা কম টাকায় পাচ্ছি সেটা সাইজটা একটু বড়, যেটা একটু বেশি টাকা সেটা সাইজটা একটু কম। সুবিধা কি? এরিয়াটা সেম। জায়গা কম লাগবে ভাইয়া। জায়গা কম লাগবে, গুড, তাহলে আমি আউটপুট বেশি পাবো। এবার আসেন ইফিসিয়েন্সি। প্রথমটার ইফিসিয়েন্সি হয়তো 18%, দ্বিতীয়টার ইফিসিয়েন্সি হয়তো 20%, তৃতীয়টার ইফিসিয়েন্সি হয়তো 22%। ওয়াট কত? 500 ওয়াট। তিনটার ওয়াট কত? ঠিক আছে, তাহলে ইফিসিয়েন্সি বলতে আসলে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? হোয়াট ইজ এফিসিয়েন্সি? কর্মদক্ষতা। পাওয়ার। কর্মদক্ষতা মানে কি 500 ওয়াট থেকে আমাকে 18% দিবে, বিষয়টা কি এটা? সর্বোচ্চ কতটুকু আউটপুট পাচ্ছি আমি যেটা কাজে লাগাতে পারবো। আর কেউ? মানে এই 500 ওয়াটের 500 প্যানেলটা হলো ওয়াটের 18% ইফিসিয়েন্ট। হোয়াট ডাজ ইট মিন? সেটা একটু এক্সপ্লেইন করি আপনাকে। একটু খেয়াল করিন, আমি যেখানে ড্র করতেছি এটা সান, এটা সান। এই সান রেডিয়েশন আমার কোথায় আসে? গ্রাউন্ডে না? গ্রাউন্ডে আসে। যে গ্রাউন্ডে আসতেছে কতটুকু সান রেডিয়েশন আসতেছে? সোলারের ভাষায়, সোলার পিবি প্যানেলের ভাষায় সেটা বলা হয় 1000 ওয়াট। 1000 ওয়াট 1 মিটারে আসতেছে। কতটুকু আসতেছে? মানে আমি গ্রাউন্ডের 1 মিটার স্কয়ার যদি আমি নিই, এই পাশে 1 মিটার আছে, এভাবে করে মানে তারা মিটার স্কয়ারে ভাগ করে, এগুলো সবগুলো 1 মিটার স্কয়ার জায়গা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা 1 মিটার স্কয়ারে কত আসতেছে? 1000 ওয়াট করে। এখানেও 1000 ওয়াট আসতেছে, এখানেও 1000 ওয়াট আসতেছে, এখানেও 1000 ওয়াট আসতেছে, এখানেও 1000 ওয়াট আসতেছে, এখানেও 1000 ওয়াট, এখানেও 1000 ওয়াট, এর পাশেও যদি আমি বলি এখানেও 1000 ওয়াট। বুঝতে পেরেছেন? এই পয়েন্টটা বুঝছেন? সান রেডিয়েশন আসতেছে, বুঝছেন কিনা? হ্যালো, ওকে। তাহলে 1000 ওয়াট আসতেছে। তাহলে এই 1000 ওয়াট আসার পর সোলার প্যানেল জায়গা কতটুকু? 1 মিটার স্কয়ার না? এই মাসে 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার। তাহলে কি 1 মিটার স্কয়ার জায়গা, মানে সরি 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার স্কয়ার, রাইট? তো এই 1 মিটার স্কয়ারে 1000 ওয়াট আসতেছে কোথা থেকে? সূর্য থেকে। বাট আমার প্যানেল কতটুকু প্রডিউস করতে পারতেছে?
এই 1000 ওয়াট নেওয়ার পর আমার প্যানেল প্রডিউস করতেছে কতটুকু? আমার প্যানেল প্রডিউস করতেছে, যদি 1000 ওয়াট প্রডিউস করতে পারে আমার প্যানেল, 1000 ওয়াট পাইলো সূর্য থেকে এবং প্রডিউসও করতেছে কত? 1000 ওয়াট, তাহলে সেই প্যানেলটা হলো 100% ইফিসিয়েন্ট। কত? 100% ইফিসিয়েন্ট। আমাকে একটু কেউ বলবেন কে এখানে একটুখানি, কেউ কি আনপিন করছে? কেউ কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? না, ভাইয়া, না ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা কে করছে কাজটা? দেখতে পাচ্ছি তো। দেখা যায় তো স্ক্রিন স্ক্রিন দেখা যায় তো? স্কিল চলে গেছে। picture তো দেখা যাচ্ছে না, আমাদের যে আমরা মিটিং এ আছি এটা সবার ছবি দেখা যাচ্ছে, বাট স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এটা কেউ একজন, আমি একটু বলবো আমার টিমে কারা কারা আছেন, কোহোস্ট কারা কারা? হ্যাঁ জি কেউ একজন কিছু করেছে। স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। একটু ওয়েট করেন, আসক। হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ, আসছে। কেউ একজন সমস্যা করেছে। হ্যাঁ, এখন নেটের ক্লাস আমরা করতে দেখতে গেলে পাচ্ছি এরকম ভাই। হয়। কেউ না কেউ এরকম প্রবলেম তৈরি করে। আচ্ছা, তাহলে আমি কি বললাম আবার একটু খেয়াল করেন। 1 মিটার স্কয়ারে 1 মিটার 1 মিটার 1 মিটার, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। 1 মিটার স্কয়ারে সূর্যের আলো আসতেছে কতটুকু? 1000, রাইট? 1000 ওয়াট। ওয়াট। বাট আমার প্যানেল কতটুকু প্রডিউস করতে পারতেছে? আমার প্যানেল যদি 1000 ওয়াট প্রডিউস করতে পারে, সেই প্যানেলটাকে বলা হয় কি? 100% ইফিসিয়েন্ট প্যানেল। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আমার প্যানেল সর্বোচ্চ ওয়ার্ল্ড ওয়াইড, আচ্ছা আমি আবার আরেকটা বলি দেখি আপনার ক্লিয়ার কিনা। আমার প্যানেল 1000 ওয়াট পেলো সূর্য থেকে, বাট প্রডিউস করলো 500 ওয়াট। এটার মানে কি? কত পার্সেন্ট ইফিসিয়েন্ট তাহলে? 50%। Good. 50% এফিসিয়েন্সি। তাহলে আমার প্যানেল যদি 100 ওয়াট প্রডিউস করে, 10%। ভেরি গুড, ভেরি গুড। 10%। বাট ওয়ার্ল্ড ওয়াইডে এখন পর্যন্ত হাইয়েস্ট ইফিসিয়েন্সি প্যানেল কত? 26%। তাহলে 1000 ওয়াট পাচ্ছে বা প্রডিউস করতেছে কত? 18%। আর এখানে আছে হ্যাঁ? 20%। প্রডিউস করতেছে কত? 26 260 ওয়াট 260 ওয়াট পার মিটারে, পার মিটার স্কয়ার প্যানেল। ক্লিয়ার? হ্যাঁ নাকি না? ভাই আরেকবার ক্লিয়ার করেন আচ্ছা, আমি আবার ক্লিয়ার করতেছি, এগুলো আমি মুছে দিচ্ছি। যতক্ষণ বুঝবেন না আমাকে বলবেন, পরে এসে আমাকে বলবেন না ভাই আমি কোশ্চেন করতে কেমন জানি লাগছে, কোশ্চেন করতে আমি চাইছি কোশ্চেন করতে বাট একটু নার্ভাস ফিল করছি, এটা করবেন না, এখনই বলবেন। এটা আমার প্যানেল, সেই প্যানেলটার সাইজ 1 মিটার 1 মিটার 1 মিটার এবং 1 মিটার, ঠিক আছে? তাহলে 1 মিটার স্কয়ারে একটা প্যানেল, বাট এবং 1 মিটার স্কয়ার প্যানেলটা যদি আমি গ্রাউন্ডের মধ্যে শোয়াই রাখি, তাহলে সূর্যের আলো আসবে বলছি না? 1 মিটার স্কয়ারে কতটুকু আসবে? 1000 ওয়াট। 1000 ওয়াট আসবে অ্যাকর্ডিং টু এসটিসি। এই জিনিসটা বোঝার দরকার নাই, অ্যাকর্ডিং টু এসটিসি বোঝার দরকার নাই। 1000 ওয়াট আসবে। এই 1000 ওয়াট পাওয়ার পর আমার প্যানেল যদি প্রডিউস করতে পারে 1000 ওয়াট, মানে 1000 ওয়াট পাইছে, সে 1000 ওয়াট এখন আমাকে জেনারেট করে দিবে। যদি দেয় তাহলে সেই প্যানেলটা কত পার্সেন্ট ইফিসিয়েন্ট? 100%। 100%। যদি 1000 ওয়াট না পারে, যদি 900 ওয়াট প্রডিউস করতে পারে তাহলে কত পার্সেন্ট? 90%। যদি 500 ওয়াট প্রডিউস করে 50%। 50%। যদি 260 ওয়াট প্রডিউস করে 26%। 26%। যদি 180 ওয়াট প্রডিউস করে 180%। 18%। 18%। যদি 220 ওয়াট প্রডিউস করে 22%। 22%। ক্লিয়ার? তাহলে এখানে পার্সেন্টেজটা বুঝতে পারছেন? এখানে পার্সেন্টেজটা বুঝতে পারছেন? জি স্যার। মানে এই প্যানেলটা 1 মিটার স্কয়ারে দিচ্ছে কত? 180 ওয়াট। এই প্যানেলটা 200 ওয়াট, এই প্যানেলটা 220 ওয়াট। ক্লিয়ার?
জি তাহলে ভাই। ভাই যেটা 500 ওয়াট 18%, তাহলে সে দিচ্ছে হিসাব করলে 90 ওয়াট। বুঝি নাই। 500 হ্যাঁ ওয়াট 500 ওয়াটের যে প্যানেলটা, হ্যাঁ, সে যদি 18% ইফিশিয়েন্ট হয় তাহলে সে আউটপুট দিচ্ছে 90 ওয়াট। কেমনে 90 ওয়াট পার মিটার স্কোয়ারে? সে 18% যদি হয় ইফিসিয়েন্ট, সে পার মিটার স্কোয়ারে সে দিচ্ছে কত? 180 ওয়াট। তাহলে প্যানেলটার সাইজ কতটুকু তাহলে বের করে ফেলতে পারবো। পার মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ারে সে প্যানেল দিচ্ছে কত? 180 ওয়াট না? হ্যাঁ তাহলে 2 মিটার স্কোয়ারের প্যানেল তাহলে হয় তাহলে কত? 360 ওয়াট না? হ্যাঁ তাহলে 3 মিটার স্কোয়ারে তাহলে কত বলেন? বলেন, আরো 180 যোগ করেন, কত আসে? 340। আবার 340, 500 কত? 440। আহারে, যোগ 540 বিয়োগ করেন। 540 ওয়াট। বাট আমার প্যানেল তো কত? 500 ওয়াট। প্যানেল তো 500 ওয়াট। তাহলে আমার আমার প্যানেলের সাইজ কতটুকু তাহলে? 2 পয়েন্ট, হয়তো 2.7 মিটার স্কয়ার, আই থিঙ্ক। রাইট হ্যাঁ, রাইট 2.7 বা 2.8, রাইট? ভাই আপনি কি বলতেছেন? আচ্ছা, উনি মনে হয় আমার সাথে কথা বলতেছে না, খুব ব্যস্ত মানুষ। আচ্ছা, তাহলে ক্লিয়ার কিনা? এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে তো বুঝবো, বাট আমি ইফিসিয়েন্সিটাকে বুঝতে পারছেন কিনা? তাহলে ইফিসিয়েন্সিটা এটা কোনো ওই ইফিসিয়েন্সি না 500 ওয়াট থেকে 19% দিবে, বিষয়টা এরকম না। এটা হলো কি, আমার 1 মিটার স্কয়ারের প্যানেল কতটুকু আমাকে দিতে পারতেছে, 18%, না হলে 22%, না হলে 22%। এবার আসেন, কোশ্চেন আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে 1000 মানে 1 কিলোওয়াট পাচ্ছি এই যে সূর্য সান থেকে, এটা হ্যাঁ, কি একদম মানে ইউনিভার্সাল, বা এটা কি আচ্ছা স্ট্যান্ডার্ড আচ্ছা টাকে? আচ্ছা, আমি স্ট্যান্ডার্ডটা বলি। সেটা আমরা পাই কতটুকু জানি, 0 থেকে 1275 ধরে নিতে পারেন। এইটা, এটা হলো স্ট্যান্ডার্ড ধরে নিতে পারেন। আর যদি আরো স্ট্যান্ডার্ড করতে চান, প্রিসাইজ করতে চান, তাহলে সেটা কত? 0 থেকে 1000। আর যদি আরো একটু বেশি বাড়াই বলতে চান, তাহলে 0 থেকে 1300 সামথিং, এতটুকু ওয়াট পান। বাট যেটা স্ট্যান্ডার্ড ফলো করি আমরা, সেটা হলো এইটা। কারণ 1300 আসতেছে ঠিকই, বাট সেখানে অনেক লস আছে, এখানেও অনেক লস আছে। আবার এই জায়গাটা সবসময় আমার দেশের জন্য না, এটা হতে পারে সৌদি আরবের জন্য। ক্লিয়ার? এটা সামনে জানবো আমরা, একটু ওয়েট করেন। হ্যাঁ, তাহলে জি এতটুকু ভাইয়া, ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। জি ভাইয়া। এবার তারা আসেন 3 নাম্বার টাইপ। 500 ওয়াটের একটা প্যানেলে 18% এফিসিয়েন্সি, দ্যাট মিন কি সেটা থেকে আমরা 360 ওয়াট পাবো নাকি? না, আপনি কোথায় ছিলেন ক্লাসে? ক্লাসে কোথায় ছিলেন? ক্লাসে ছিলেন শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ ছিলাম। 18% ইফিসিয়েন্সি মানে এই প্যানেলটা 1 মিটার স্কয়ারের প্যানেল, 18% মানে 180 ওয়াট করে দেয়। তাহলে 180 ওয়াট করে যদি দেয়, তাহলে 2 মিটার সাইজের প্যানেলটা তাহলে কত দিবে? 360 ওয়াট। তাহলে 2.8 বা 2.7 মিটার স্কয়ারের প্যানেল দিবে 500 ওয়াট। তাহলে এই প্যানেলটার সাইজ হলো 2.8 মিটার স্কয়ার বা 2.7 মিটার স্কয়ার। এটা হলো জায়গার উপর, এটা কোনো এইটার থেকে 18% না। বুঝতে পেরেছেন? একটু ওয়েট করেন, সামনের ক্লাসগুলোতে বুঝবেন, একটু ওয়েট করেন। ওকে। নাম্বার 3, সেল টাইপ। আমরা বাজারে কয়েক টাইপের মানে সেল পাবো। একটা হলো ফুল সেল, যেটা সেলটার সাইজ টিপিক্যালি 6 ইঞ্চি না হলে 5 ইঞ্চির হয়ে থাকে। এটা হলো সেই প্যানেল, প্রথমটা। দ্বিতীয়টাতে গেলে হয়তো আমি পাবো হাফ কাট সেল। এই 6 ইঞ্চি সেলকে মিডলে কাটা, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আর যেটা লাস্টেরটা, সেটা হতে পারে হাফ কাট বা থার্ড কাট, হতে পারে থার্ড কাটও হতে পারে। ঠিক আছে, এটাকে 3টা ভাগে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 6 ইঞ্চি সেলটাকে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? বা হাফ কাটও হইতে পারে, হাফ কাটও হইতে পারে, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয়, আমরা সোলার প্যানেল যদি দেখি, সেল গ্যাপ 4 নম্বর পয়েন্ট, সেল গ্যাপের ক্ষেত্রে আমি এটা যে কোনো একটা প্যানেলের ডাটা শিটে যাই। আচ্ছা, এটা থেকে না দেখাই, আমি আপনাদেরকে প্যানেলের ডাটা শিটে নিয়ে যাই।
এটা একটা প্যানেল না? এই দেখ ছবিটা দেখেন, এটা একটা প্যানেল না, রাইট? বাট এই প্যানেলটা ভিতরে অনেকগুলো সেল আছে, প্রত্যেকটা সেল দেখেন একটার সাথে একটা কি কানেক্টেড নাকি ডিসকানেক্টেড বলেন? ভাইয়া লেখাগুলো সরাই দিলে মনে হয় ভালো হয়। লেখাটা সরাই দিলে তো এগুলো আবার লিখতে হবে। আচ্ছা আমি সরাই দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। একটু গ্যাপ আছে Disconnected। গ্যাপ আছে না? জি 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 এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপটা কতটুকু? যদি আমি নর্মাল প্যানেলটা কিনে এটা গ্যাপটা হবে বেশি, গ্যাপ হবে বেশি মানে হাই। বা আর যদি আমি আর একটু ভালো প্যানেল কিনি সেটা গ্যাপ হবে আরো কম, লেস লেস হবে। আমার পয়েন্টটাকে বুঝছেন? তাহলে লেস হলে আমার জায়গাও ছোট কমে যাচ্ছে। কন্ট্রোল জেড দেখে আগে জায়গায় আনতে পারি কিনা। ওকে, বেরোচ্ছি আমি আবার। গ্যাপটা কত সেন্টিমিটার হতে পারে? সেন্টিমিটার? এটা আমি দেখাচ্ছি, এটা হলো মিলিমিটার নট সেন্টিমিটার, এটা আমি আপনাকে দেখাচ্ছি, একটু সময় দেন। আমি প্যানেলের ইয়েতে চলে যাই। তাহলে কি সেলের গ্যাপটাও আমরা বুঝলাম। এবার আসি আমার আরেকটা জিনিস বলি, গ্লাস। সেলের গ্লাসটাও খুবই ইম্পর্টেন্ট। হয়তো এটা আমি গ্লাসও লিখি, জায়গা নাই। এটা হয়তো নর্মাল গ্লাস ইউজ করা হয়েছে, এটা হলো, এটা হয়তো একটু ভালো আর একটু ভালো মানের এয়ার কোটেড গ্লাস ইউজ করা হয়েছে। এখানে খুবই এয়ার কোটেড গ্লাস ইউজ করছে বা ডুয়েল গ্লাস ইউজ করা হয়েছে, এটা আরো খুবই ভালো গ্লাস ইউজ করা হয়েছে। তো যার কারণে সেল গ্যাপটা নিয়ে একটু পরে আসতেছি। আর এখানে ফিল ফ্যাক্টরটা আগে আসি। হয়তো এই প্যানেলে ফিল ফ্যাক্টর 70%, এই প্যানেলে ফিল ফ্যাক্টর 79%, এই প্যানেলে ফিল ফ্যাক্টর 80%। ফিল ফ্যাক্টর হলো সেলের কোয়ালিটি বা প্যানেলের কোয়ালিটিটাকে বোঝায়। আর টিকে কোএফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা, এটা আমি একটু পরে আসতেছি। তাহলে আমি এটা একটু মুছে দিই, সামনের স্লাইডে যাই, আপনাদের সবকিছু ক্লিয়ার করতেছে। এটা আরেকটা জিনিস মাল্টিবাসবার, একটু পরে বলি, আগে হাফ কাট সেলটাকে বলি। একটু আগে বলছিলাম এটা একটা 6 ইঞ্চি সেল, সে সেলটাকে মাঝখানে কেটে ফেললাম, কেটে কি করলাম, দুইটা টুকরো করলাম, এটাকে তখন বলে কি হাফ কাট সেল। আবার এটাকে যদি মিডলে 3টা টুকরো করা হয় তাকে কি বলা হয়, থার্ড কাট সেল। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলের মধ্যে অনেকগুলো সিলভার কালারের লাইন দেখতেছি না, রাইট? জি স্যার। ওকে, এই সিলভার কালারের লাইনগুলোকে বলা হয় বাসবার। কি বলে? বাসবার। আমি অনেক প্যানেল দেখবো যে প্যানেলে সিলভার আছে, সেলে সিলভার আছে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে কি 5 বিবি, এটাকে বলা হয় কি 5 বিবি, মিন 5টা বাসবার আছে। কোন প্যানেলে দেখবো 2টা বাসবার আছে, কোন প্যানেলে দেখবো 12টা বাসবার আছে, কোন প্যানেলে দেখবো 6টা বাসবার আছে। তো এই বাসবার গুলো ডিপেন্ড করে, নর্মাল যে প্যানেলটা আমরা দেখছিলাম যেটা দাম কম সেটা তো হয়তো 2টা বাসবার আছে, যেটা আরেকটু দামি সেটা তো হয়তো 6-6টা বাসবার আছে, যেটা আরো একটু দামি সেটা হয়তো 12টা বাসবার আছে। আমার পয়েন্টটাকে বোঝা গেছে? তো এটা 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 কি বলা হয়, বাসবার, যেটা আমি একটু আগে আসলে দেখাতে পারবো। এখানে দেখেন অনেকগুলো সেলে আমরা পাবো 2টা বাসবার, একটা দুইটা, অনেকগুলোতে পাবো একটা দুইটা তিনটা, অনেকগুলোতে পাবো একটা দুইটা তিনটা চারটা, আরো অনেকগুলোতে পাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। পয়েন্টটা ক্লিয়ার? ওকে, এবার আসি আমাদের সেল গ্যাপ। নর্মালি ট্রেডিশনাল যেসব প্যানেলগুলো আছে সেসব প্যানেলের সেল গ্যাপ হলো 2 mm, মানে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব। আমার কি জানি অনেকগুলো সেল নিয়েই প্যানেল তৈরি হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা সেল থেকে প্রত্যেকটা সেলের দূরত্ব হলো 2 mm। বাট এই যে সেলটা দেখতেছেন যেটা এখন হাই ডেনসিটি মডিউল বলা হয়, যেটা সেলের গ্যাপ আরো কম, কত, 0.5 mm বর্তমানে যেসব সেল আমরা পেয়ে থাকবো, যেটা আমি ট্রিনা সোলার এবং আদার অন্যান্য সোলারও আমি পাবো। এবার আরেকটা বিষয়, আমি যদি প্যানেল কিনতে চাই, আমি বুঝলাম কোথা থেকে কিনবো, হয়তো সুপারমার্কেট, না হয়তো সাপ্লায়ার, না হয়তো ডিস্ট্রিবিউটর, না হয়তো ম্যানুফ্যাকচারার।
এদের থেকে কিনবো। তার মধ্যে বেস্ট হলো ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডিস্ট্রিবিউটর। এদের থেকে কিনতে গেলে একটু সাবধানে কিনবেন, দেখে শুনে কিনবেন, যাচাই করে কিনবেন। তো এখন প্যানেল যে কিনবো, কোন কোন ম্যানুফ্যাকচারার থেকে কিনবো, আমি একটু লিখে দিই একটা ম্যানুফ্যাকচারের নাম যেগুলো আপনারা অলওয়েজ ফলো করতে পারেন। তার মধ্যে লিখি জিঙ্কো, এটা একটা ম্যানুফ্যাকচারার, জিঙ্কো প্যানেল, নোট ডাউন করতে পারেন। তারপর লিখতে পারেন রাইজেন, রাইজেন প্যানেল। তারপর লিখতে পারেন যা, তারপর লিখতে পারেন REC, তারপরে লিখতে পারেন কিউসেল, তারপরে লিখতে পারেন ট্রিনা, তারপরে লিখতে পারেন কানাডিয়ান, তারপরে লিখতে পারেন সান পাওয়ার, তারপরে লিখতে পারেন লঙ্গি। এগুলো সব ম্যানুফ্যাকচারার, টপ ম্যানুফ্যাকচারার, ওয়ার্ল্ডের টপ ম্যানুফ্যাকচারার। এই ম্যানুফ্যাকচারারদেরকে বলা হয় টায়ার ওয়ান। কি বলে? টায়ার ওয়ান ম্যানুফ্যাকচারার, যারা শুরু থেকে ম্যানুফ্যাকচারিং করতেছে এবং তাদের এভরিথিং তারা R&D করে, সবকিছু কি করে ইনভেস্ট করে সর্বোচ্চ কি R&D সেকশনে, এবং এভরিথিং তারা ম্যানুফ্যাকচার করে থাকে। ক্লিয়ার? আর টায়ার টু যারা আছে তারা এই ম্যানুফ্যাকচার থেকে সেল কিনে এবং অ্যাসেম্বল করে, এবং কিছু জিনিস তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, আর বাকি ম্যাক্সিমাম কোথা থেকে? টায়ার ওয়ান থেকে নেয়। আর টায়ার থ্রি হলো পুরোটাই কি আপনার অ্যাসেম্বল কোম্পানি, লাইক আমাদের দেশের ওয়ালটনের মতো। ওয়ালটনও কিছু জায়গা হয়তো ম্যানুফ্যাকচার করতেছে, বাট ম্যাক্সিমাম ওয়ালটনের প্রোডাক্ট কোথায়? দেশের বাইরে থেকে এনে অ্যাসেম্বল করতেছে। ঠিক আছে? তো এই জায়গা থেকে কিনবো না, এই জায়গা থেকে কিনবো না, কিনলে টায়ার ওয়ান ম্যানুফ্যাকচার থেকে কিনবো। আর প্যানেলটা অবশ্যই কি হতে হবে বলেন? এ গ্রেড। এ গ্রেডের মধ্যে হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বুঝতে হলে কি কি লাগবে? গ্লাস, সাইজ, বাস বার, তারপরে কি বলেন? কি কি বলছি? সেল গ্যাপ, সেল টাইপ, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, গ্যাপ, তারপর ফিল ফ্যাক্টর, কোএফিসিয়েন্সি, তারপর বাসবার কোএফিশিয়েন্ট, ওকে, বাস বার, তারপর আরো অনেকগুলো জিনিস দেখতে হবে, রাইট? এখন আসেন আমরা সেই জিনিসগুলো একটুখানি আলোচনা করি। আমরা লিখছি না, ওগুলো একটু আরেকবার বলা দেখা যাবে? হ্যাঁ, আমি লিখে দিব। হ্যাঁ। আচ্ছা, লিখতেছে। নাম্বার ওয়ান লেখেন সাইজ, তারপর লেখেন এফিসিয়েন্সি, তারপর লেখেন সেল টাইপ, তারপর লেখেন গ্লাস, গ্লাস টাইপ, তারপরে লেখেন, লিখছেন কিনা এগুলা? হ্যাঁ লিখতেছি। সেল, লিখে সেল গ্যাপ, তারপরে লেখেন ফিল ফ্যাক্টর। লিখেছেন? হ্যাঁ। সবাই সবাই লিখেছেন? তারপর টেম্পারেচার, কো এফিশিয়েন্ট লিখেছেন? হ্যাঁ। বাসবার। আরো যদি আমি বলি, আরো অনেকগুলো প্যারামিটার আমাদের আছে, যেগুলো আমি দেখাবো এখন আপনাদের প্যানেলের ডাটাশিট থেকে। প্রায় কয়েকশো প্যারামিটার আছে যেগুলো আমাদের দেখা উচিত। আসেন এবার আমরা একটু দেখার আগে আমি একটা জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হলো আমাদের ক্লাস। ক্লাস নিয়ে আমার কিছু স্লাইড ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি এখানে এটা পাচ্ছিলাম না। একটা মিনিট। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটু আপনাদেরকে ড্র করে দেখাই। পেন্ট। গ্লাসটা কেন এতটা ইম্পর্টেন্ট সোলার প্যানেলের জন্য আমার গ্লাস চুজ করা? এটা কি আমার সান, আর এটা কি আমার গ্রাউন্ড, রাইট? এই সান রেডিয়েশনটা আমার কতটুকু আসতেছে গ্রাউন্ডে বলেন তো?
কতটুকু আসতেছে পার মিটারে? 1000 1000। তাহলে এই 1000 ওয়াটকে বলা হয় GHI। সেটার ফুল মিনিং কি লেখেন? গ্লোবাল হরিজন্টাল ইরেডিয়েন্স। এটা কত আসতেছে? 1000 ওয়াট পার মিটার স্কয়ার ধরে নিলাম। ওকে, এটা কোথায় আসতেছে? গ্রাউন্ডে। এখন আমি যে প্যানেল বসাবো, প্যানেলে কি একটু গ্রাউন্ডের মাটির মধ্যে শোয়াই দিব? আপনি না কি এমন ভাই, কোনো একটা প্যানেল দেখছেন যে স্ট্রাকচারে। মাটির মধ্যে শোয়াই দিছে? এরকম দেখছেন কোনো প্যানেল? না না। না। আচ্ছা, তো প্যানেলে দেখবেন যে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়, রাইট? জি। আমি ম্যাক্সিমাম টাইম অ্যাঙ্গেল দেখে থাকি। তো সেই অ্যাঙ্গেলটা কেন দেওয়া হয়? কে বলতে পারবেন কেন অ্যাঙ্গেল দেওয়া হয়? ইনপুটটা ভালো পাওয়ার জন্য। রেডিয়েন্স আর তাপ এবং সর্বোচ্চ আলো পাওয়া যায়। perpendicular হয় আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম রেডিয়েন্স তাহলে বেশি আসবে। আচ্ছা, তাহলে আমি যদি প্যানেলটা এভাবে বসাই, তাহলে আমি এই প্যানেলে 1000 পাচ্ছি না? না, পাচ্ছি, কেন না? পাচ্ছি, পাচ্ছি, এই পাচ্ছি। আচ্ছা, ধরে নিলাম পাচ্ছি। এখন আমার দরকার কি? একটা প্যানেলের অ্যাঙ্গেল দিব, বা আমি জিনিসটাকে আরো সহজ করার জন্য বলি, আমার গ্রাউন্ডে কত আসতেছে বলছি? 1000 আমি এটা লিখলাম যে আমার গ্রাউন্ডে আসতেছে 900 ওয়াট, ধরে নিলাম। কত? 900 ওয়াট পার মিটার স্কয়ারে। বাট আসতো কত? 1000। বাট সূর্যটা এখন এক এক টাইমে এক এক জায়গায় আছে, সেই হিসেবে ধরে নিচ্ছি 1000, বা আমি ধরি 1000ই ধরি, যেটা ধরছি সেটাই ধরি, 1000 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে প্যানেলটাকে আমি কি দিলাম? একটা অ্যাঙ্গেল দিলাম। এটা প্যানেল, সেই অ্যাঙ্গেল দিলাম কত? 20 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। তো এই প্যানেলের একটা গ্লাস আছে বলছি না? গ্লাসের লেয়ার, এটা হলো প্যানেলের গ্লাসের লেয়ার, আর নিচের অংশটা হলো সেল। এটা কি? সেল। আমি এটাকে একটু ড্র করি। এটা পুরোটা কি? সেল। সেল। এখন আমার সূর্যের আলো আসতেছে, তাহলে সূর্যের আলো এখানেও আসবে, সূর্যের আলো এখানেও আসবে, সূর্যের আলো এখানেও আসবে, সূর্যের আলো এখানেও আসবে, রাইট? তো আমি 20 ডিগ্রি দেওয়ার একমাত্র কারণ যাতে আমি 1000 রেডিয়েশন থেকে আর একটু বেশি রেডিয়েশন পাই। তো এই অ্যাঙ্গেলটা দেওয়ার কারণে আমি দেখলাম যে আমার রেডিয়েশন আছে 1110 ওয়াট। কত আসলো? 1110 ওয়াট। বিকজ অফ আমি এমন ভাবে অ্যাঙ্গেলটা দিছি, আমার রেডিয়েশনটা আমি কি বেশি অ্যাবজর্ব করতে পারছি। ক্লিয়ার কিনা এতটুকু বলেন? এটাকে বলা হয় GII। ফুল মিনিং হলো গ্লোবাল ইনক্লাইন্ড ইরিডিয়েন্স। তাহলে কত পেলাম? 110 ওয়াট বেশি পাবো যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেল দিই। হ্যাঁ, 20 ডিগ্রি আমি অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পর আমার সূর্যের আলো আসতেছে কোথায়? সোলার প্যানেলে। আর এটা কি বলছি? গ্লাস না? এই অংশটা গ্লাস, আর এটা কি? সেল। তাহলে এই আলোটা এখানে প্রবেশ করার পর গ্লাসের ধর্ম আমরা কি জানি বলতে পারবেন? গ্লাসের ধর্ম, গ্লাসের এটাকে রিফ্রাক্ট করা, প্রতিসরিত হয়। প্রতিসরণ হবে, প্রতিসরণ। না হলে প্রতিফলন হবে, ঠিক না? মানে আমার রিফ্রাকশন নাহলে কি রিফ্লেকশন, বোথ অফ দেম হবে, রাইট? এন্ড আমার গ্লাসের লেয়ারটা যদি নরমাল হয় তাহলে সেখানে হবে কি? প্রতিসরণ। দেখেন, প্রতিসরণটার অ্যাঙ্গেলটা হবে বেশি। সে আসতো এভাবে, সে এখানে এসে কি হয়ে গেছে? একটু বেঁকে গেছে, এখানে এসে বেঁকে গেছে, এখানে এসে বেঁকে গেছে, এখানে এসে বেঁকে গেছে। তাহলে আমাকে বলেন, এই বেঁকে যাওয়ার কারণে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইলো না? রাইট? তো এই অ্যাঙ্গেল ক্রিয়েট যে হইছে, তাহলে আমি 20 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল মানে 20 ডিগ্রি প্যানেলের অ্যাঙ্গেল দেওয়ার কারণে 1110 ওয়াট পাইতাম। এখন আমার কি প্যানেলটা কি 20 ডিগ্রি এখন আছে? 20 ডিগ্রি আছে ঠিকই, বাট ইন্টারনালি কি 20 ডিগ্রি আছে? সেলটা পাচ্ছে না। সেখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো না, রাইট?
জি। এই ক্রিয়েট হওয়ার কারণে আমি হয়তো সেখান থেকে গিয়ে পাচ্ছি 1050 ওয়াট পার মিটার স্কয়ার, সেখানে আমার একটা লস হচ্ছে। এই যে ওয়াটটা পাচ্ছি ফাইনালে গিয়ে এখানে, সেটাকে বলা হয় GF বা GEI, গ্লোবাল ইফেক্টিভ ইরিডিয়েন্স। এখন এই যে লসটা হলো এখান থেকে এসে এখানে যে লসটা হলো, এই লসটাকে বলা হয় কি লস? IAM লস। কি বলে? IAM লস, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মডিফায়ার। এই লসটার নাম কি? IAM লস বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল মডিফায়ার। আমি যদি ভালো গ্লাস ইউজ করতাম তাহলে এখানে আমার লসের পরিমাণ, অ্যাঙ্গেলের পরিমাণটা কম হতো। ক্লিয়ার? এই জায়গায় ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমি ধরেন এটা আমার একটা সোলারের রুফটপের প্রজেক্ট, সেখানে আমার সোলার প্যানেল আছে, এগুলো সবগুলো সোলার প্যানেল, এখানে প্রায় মাল্টিপল প্যানেল আছে, এবং সেই প্যানেলটা আমি বসাবো কোন প্যানেলটা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যানেল চুজ করা। এখানে আমার একটা প্যানেল আছে REC, কি লেখা? REC। এখানে আমার একটা প্যানেল আছে, এটা হলো রাইজেন প্যানেল। এখানেও আমার একটা প্যানেল আছে, এটাকে বলা হয় ট্রিনা সোলার, ট্রিনা প্যানেল। তাহলে আমি যদি কোনো প্যানেল চুজ করি, বুঝেন, খুবই ইম্পর্টেন্ট, কোনো প্যানেল যদি চুজ করি বা কোনো প্যানেল যদি আমি কিনতে চাই, ক্লায়েন্টকে বলবো, সরি ম্যানুফ্যাকচারারকে বলবো আমাকে কিছু হাই কোয়ালিটির এগেট প্যানেল দেন। সে আমাকে হাই কোয়ালিটির এগেটেড প্যানেলের কিছু ডাটা শিট দিবে। ধরে নিলাম এই ডাটা শিটটা সে আমাকে দিছে। কোনটা? এই ডাটা শিট সে আমাকে দিছে। বাট এই ডাটা শিটের মধ্যে একটা প্যানেলের ডাটা থাকবে না, এখানে থাকবে কয়টা? অনেকগুলো প্যানেল। দেখেন 645 ওয়াট থেকে কয়টা? 670 ওয়াট, মানে এখানে মাল্টিপল প্যানেল আছে। লাইক 645 ওয়াটের প্যানেলের ডাটা আছে, 650 ওয়াটের প্যানেলের ডাটা আছে, 655 ওয়াটের প্যানেলের ডাটা আছে, 660 ওয়াটের প্যানেলের ডাটা আছে, 665 ওয়াটের প্যানেলের ডাটা আছে, 670 ওয়াটের প্যানেলের ডাটা আছে। কয়টা প্যানেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সে আমাকে দিল, সে বললো যে এখান থেকে আপনি কোন প্যানেলটা চুজ করতে চান চুজ করেন। আমি সবকিছু দেখে দেখলাম যে এই প্যানেলটা ভালো, এই প্যানেলটা আমি চুজ করব। এতটুকু কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার আসেন সেই প্যানেলটা, ওকে একটু নিচে যাই, আর একটু নিচে যাই, এগুলোর প্যানেলের ডাটা শিট যেটাকে বলা হয়। এবার আপনারা সবাই একটু লেখেন আমার সাথে, একটা প্যানেলের ডাটা শিটে কয় ধরনের ডাটা থাকে? সবাই লিখবেন। নাম্বার 1 লেখেন, আমি একটু কালারটা চেঞ্জ করি। নাম্বার 1 লেখেন ইলেকট্রিক্যাল ডাটা, লিখেছেন? নাম্বার 2 লেখেন মেকানিক্যাল ডাটা। নাম্বার 3 কি আমার? টেম্পারেচার রেটিং এর ডাটা। এই 3 ধরনের ডাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এর বাইরে আরো অনেক ডাটা আছে, বাট এই 3টা হলো মেইন। একটা কি? ইলেকট্রিক্যাল, আর একটা কি? মেকানিক্যাল, আর একটা কি? টেম্পারেচার। টেম্পারেচার। সবাই লিখছেন? সবাই লিখছেন? এখন এই ইলেকট্রিক্যাল ডাটা হলো আবার 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো STC, আর এটা কি? NOCT। ইলেকট্রিক্যাল ডাটা, এটা NOCT, ইলেকট্রিক্যাল ডাটা। এতটুকু ক্লিয়ার? হুম, 2 ধরনের ইলেকট্রিক্যাল ডাটা পাবো, আর মেকানিক্যাল ডাটা একটাই পাবো, এটা 2টা, আর টেম্পারেচার রেটিং ডাটা একটাই পাবো। ক্লিয়ার? হুম, জি স্যার। ওকে। এবার আসেন আমরা সেই ডাটাগুলোকে বের করি। বলেন তো ইলেকট্রিক্যাল ডাটা কয় ধরনের বলছি? 2 ধরনের। 2 ধরনের। কি কি? কি কি? STC আর NOCT। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু নিচে যাই, দেখেন এখানে কোনো জায়গায় আমি পাই কিনা ইলেকট্রিক্যাল ডাটা। আমি আরেকটু নিচে যাই, আরেকটু
আর একটু দেখেন তো আপনারা খুঁজে পাচ্ছেন কিনা দেখেন তো, আর একটু জুম করি, দেখেন তো খুঁজে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি বের করে দিই। দেখেন, ইলেকট্রিক্যাল ডাটা এসটিসি, ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ডাটা এসটিসি, আর এটা কি ইলেকট্রিক্যাল ডাটা এনওসিটি। City, তাহলে কয়টা ইলেকট্রিক্যাল ডাটা পাইলাম? দুইটা। দুইটা। তারপরে দেখেন মেকানিক্যাল ডাটা একটা, ঠিক আছে। আরেকটা ডাটা কি? টেম্পারেচার রেটিং, এটাও একটা ডাটা। এই তিনটা ডাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বাইরে আরো অনেক ডাটা আছে, ওগুলো অতটুকু ইম্পর্টেন্ট না, বাট ওগুলো এর পরের ধাপে, যেমন ম্যাক্সিমাম রেটিং, ওয়ারেন্টি, প্যাকেজিং এটসেট্রা। এতটুকু ক্লিয়ার কিনা আগে বলেন। হুম, ইয়েস অর নো? জি ক্লিয়ার। কিন্তু এসটিসি আর ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্সটা কি, ডেটাগুলো এটা কি একটু বলা যেতে হ্যাঁ, পারে? এটা এক্সপ্লেন করব। এই এসটিসি ইউনিভার্সিটির দ্বারাই আমাদের হয়তো 2-3টা ক্লাস যাবে, এটা এত ভালোভাবে বুঝতে হবে আমাদের। তো আমার প্যানেলটা কয় ওয়াটের দেখেন, এখানে লেখা আছে পিক পাওয়ার ওয়াট পিম্যাক্স, মানে এই পিক পাওয়ার ওয়াট দ্বারা বোঝা যাচ্ছে যে প্যানেলটার ওয়াট কত। 1 সেকেন্ড, চেঞ্জিং দ্য কালার। প্যানেলটার ওয়াট ভাই কত? একটু জুম করলে ভালো হয়। না, জুম আপনি করবেন, আপনার মোবাইল থেকে জুম করতে পারবেন। আপনি কি এতক্ষণ ধরে জুম করতেছিলেন না? আপনি ভাই কি মোবাইল ইউজ ভাই করতেছেন ল্যাপটপ নাকি? থেকে দেখি তো, ল্যাপটপ ও, থেকে দেখছি। বুঝছি, আমি জুম করতেছি। ঠিক আছে, নাকি আরেকটু জুম করবো? ঠিক ঠিক আছে, আছে ভাই, ঠিক আছে। Yes. ওকে। তাহলে কি পিক পাওয়ার ওয়াট পিম্যাক্স, এই প্যানেল কয়টা প্যানেল আছে এখানে? 645 ওয়াটের একটা প্যানেল, 650 ওয়াটের একটা প্যানেল, 655 ওয়াটের একটা প্যানেল, 660 ওয়াটের একটা প্যানেল, 665 ওয়াটের একটা প্যানেল, 670 ওয়াটের একটা প্যানেল। কয়টা প্যানেল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা আছে আমার সাথে একমত? 6টা আছে, ঠিক না? 6টা প্যানেলের ডাটা আছে। তো এই প্যানেলটা ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ, মানে ভোল্টেজ কত? এই প্যানেলটার ভোল্টেজ হলো 37.2, এটাকে বলা হয় বিএমপিপি। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, এই প্যারামিটারগুলো। বিএমপিপি মানে কি? 37.2 ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ। এরপরটা কি? অ্যাম্পিয়ার, এই প্যানেলের আইএমপিপি। আইএমপিপি কত? 17.35। এই প্যানেলটা কত অ্যাম্পিয়ার দিবে? 17.35 অ্যাম্পিয়ার। তারপরটা কি? ভিওসি, এই প্যানেলটা ওপেন সার্কিট ভোল্টেজ দিবে 45.1 ভোল্ট। প্যানেলটা শর্ট সার্কিট কারেন্ট দিবে কত? 18.39। তাহলে এই প্যানেলের এটাকে বলা হয় ভিএমপিপি মানে ভোল্টেজ, আইএমপিপি মানে কারেন্ট, এম্পিয়ার। ভিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ, এবং আইএসসি মানে কি? শর্ট সার্কিট কারেন্ট। আর লাস্টেরটা হলো ইফিসিয়েন্সি, কত? 20.8% ইফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে এই প্যানেলটা 1 মিটার স্কয়ারে কত ওয়াট দিচ্ছে? স্যার ওপেন 20 সার্কিট ভোল্টেজ আমার এই কোশ্চেনটা আনসার দেন। 208 208 ওয়াট, 208 রাইট? 1 মিটার স্কয়ারে। তাহলে 2 নম্বর প্যানেল, 2 প্যানেলে ভিএমপিপি কত? 37.4, মানে এটা ভোল্টেজ যেটা সরাসরি লোডের সাথে কানেক্ট হবে। অ্যাম্পিয়ার কত? 17, যেটা সরাসরি লোডে যাবে। আর ভিওসি, একটা ভাই বলে ভাই ভিওসি মানে কি? ভিওসি বলতেছে যে আপনার যদি লোডের সাথে কানেক্ট না হয়, আপনার সার্কিটটা যদি ওপেন থাকে, সার্কিট ওপেন মানে কি? লোডের সাথে কানেক্ট নাই, ওই সময় যদি আপনি ভোল্টেজ মাপেন তখন পাবেন কত? 45.3 ভোল্ট। আর শর্ট সার্কিট কারেন্ট বলতে বোঝাচ্ছে যদি শর্ট সার্কিট হয় এই পরিমাণ কারেন্ট হবে। আর এফিসিয়েন্সি কত? 2.9। মানে বলেন তো এই প্যানেলটা 1 মিটার স্কয়ারে কত ওয়াট দিচ্ছে? 209 ওয়াট। তাহলে 670 ওয়াটের প্যানেলে আসি। এই প্যানেলটা 1 মিটার স্কয়ারে কত দিচ্ছে? 21.6 মানে 116 ওয়াট, 216 ওয়াট। 216 ওয়াট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার জি ভাই। সবাই?
জি ভাই। বলেন। আচ্ছা, এটা হলো এসটিসি। আগে আমরা এসটিসি নিয়ে পড়ালেখা করি। এসটিসি এটা বলে আজকে ক্লাসটা এখানে শেষ করব। আগামী ক্লাস হয়তো আমি নিব, নাহলে ইঞ্জিনিয়ার তামিম ক্লাস নিবে আপনাদের। আমি ফ্রি থাকলে আমি নিব, নাহলে ইঞ্জিনিয়ার তামিম। আগামীকাল রাত 8:30-এ। তো এবার আসেন যে এই 645 ওয়াট, 770 ওয়াট, এত ভোল্টেজ, এত অ্যাম্পিয়ার, এত ভোল্টেজ, এত অ্যাম্পিয়ার ইফিসিয়েন্সি, এটা কিভাবে পেলো, বা প্যানেল আমাকে এই ডাটা শিটটাকে কিভাবে এগুলো আসলো? এগুলো আসছে যে অ্যাকর্ডিং টু কি এসটিসি। কি বললাম? এসটিসি। এসটিসি হলো 1000 ওয়াট পার মিটার স্কয়ার, 25 ডিগ্রি সেলসিয়াস, 1.5 ইয়ার মাস। এর মানে কি বুঝাচ্ছে? এর মানেটা হলো, আমি বলতেছি, সোলার প্যানেল যখন প্রথম ম্যানুফ্যাকচার করা হয়, সে প্যানেলটাকে একটা মেশিনের ভিতরে রাখা হয়। সেই মেশিনটার নাম কি বলেন তো? অনেকে জানেন, আমার পুরানো স্টুডেন্ট। সিমুলেটিং টেস্ট মেশিন। সিমুলেটিং টেস্ট মেশিন। এই সান সিমুলেটিং টেস্ট মেশিনটা একটু সহজভাবে দেখাই। এটা ছবিটা নিলাম। এই সান সিমুলেটিং টেস্ট মেশিনটা মধ্যে প্যানেল বানানোর পর এই প্যানেলটাকে রাখা হয় কোথায়? ধরেন এটাকে, আমার সোলার প্যানেলটাকে এখানে রাখা হলো, ঠিক আছে? এটা আমার সোলার প্যানেল, ক্লিয়ার? রাখার পর এই প্যানেলটাকে টেস্ট করা হয়। টেস্ট করার জন্য এই প্যানেলের, এই মেশিনের মধ্যে একটা কন্ডিশন দেওয়া হয়। কন্ডিশন হলো, এই মেশিনের মধ্যে, প্যানেলের মধ্যে, মেশিন থেকে প্যানেলের মধ্যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। কত টেম্পারেচার কত রাখা হয়? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। এই মেশিনের মধ্যে যে সূর্যের আলো যেটা আসতেছে, এটা কৃত্রিম সূর্যের আলো 1000 ওয়াট দেওয়া হয়। বুঝতে পেরেছেন? তারপরে এয়ার মাস, এয়ার ফ্লো 1.5 এয়ার মাস রাখা হয়। এই তিনটা রাখার পর কি টেস্ট করে মেশিনের মধ্যে ডাটা পাই। কোন ডাটা বলেন তো? কোন ডাটাটা? Standard task, standard test condition, কোন ডাটাটা? এই ডাটাটা। বুঝতে পেরেছেন? কোন ডাটা? এই এসটিসি যতগুলো ডাটা আমরা দেখতেছি, ইলেকট্রিক্যাল ডাটা যেগুলো দেখতেছি, এগুলো পাচ্ছে। তাহলে এখানে কি বুঝলেন? কি বুঝলেন? মানে মেশিনের মধ্যে 25 ডিগ্রি টেম্পারেচার রাখবে, 1000 ইরিডিয়েশন রাখবে, এবং 1.5 এয়ার মাস রাখবে। এই তিনটা রাখার পর প্যানেল থেকে এই প্যারামিটার গুলা পাচ্ছে। বুঝছেন এতটুকু? বুঝছেন কিনা? হ্যাঁ নাকি না? এখন এটা আইডিয়াল এখন বিষয় হলো, আমার লোকেশনে কি টেম্পারেচার 25 ডিগ্রি কি সবসময় থাকে? আমি যেখানে যেখানে আমি সোলার প্যানেল বসাবো, সেখানে টেম্পারেচার 25 ডিগ্রি থাকে? হ্যাঁ নাকি না? না। না, কখনো সম্ভব? কখনো সম্ভব? সকাল 9টা, সকাল 10টা, সকাল 11টা, সকাল 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, এক এক সময় এক এক টেম্পারেচার, ঠিক না? রাইট? জি রাইট। সেম ভাবে ইরিডিয়েশন, মানে সূর্যের আলো সবসময় কি সেম থাকে? না, থাকে না। এয়ার মাস, এয়ার ফ্লো সবসময় কি সেম থাকবে? না, না। তাহলে আমার এই ভোল্টেজ, এই অ্যাম্পিয়ার, এই ভোল্টেজ, এই অ্যাম্পিয়ার, এই ওয়াট, এই যত কিছু দেখতেছি, এগুলো সবগুলো কি বলেন? থিওরিটিক্যাল ডাটা। স্ট্যান্ডার্ড। থিওরিটিক্যাল ডাটা, নট প্র্যাকটিক্যাল। এটা আমি ফিল্ডে পাবো না। ফিল্ডে পাবো কখন? যখন 25 ডিগ্রি 1000 সব একসাথে মিলে যাবে, তখন গিয়ে 670 ওয়াট পাবো। আদারওয়াইজ হয়তো প্যানেল থেকে 500 ওয়াট পাবো, নাহলে 630 ওয়াট পাবো, নাহলে
70 ওয়াট পাবো, নাহলে 665 ওয়াট পাবো, না হয়তো 300 ওয়াট পাবো। আমার পয়েন্টটা কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? জি এখন কতটুকু কম বেশি পাবো সেইটা শিখবো আগামীকাল। সেইটা জানার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মনে আছে? এই টেম্পারেচার কোএফিসিয়েন্টের এই ভ্যালু দিয়ে আমরা আগামীকাল শিখবো। ক্লিয়ার? জি ওকে, তাহলে এখন সর্বপ্রথম কাজ কি থাকবে আপনাদের? ফার্স্ট টাস্ক থাকবে, গুগলে যাবেন, গুগলে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, ধরেন রাইজেন লিখলেন, রাইজেন সোলার প্যানেল দিয়ে সার্চ দেন, ওদের ওয়েবসাইটে যান, যে কোনো একটা প্যানেল নেন, প্যানেলের ডাটা শিট নামান। ধরেন আমি প্যানেলের এই ডাটা শিটটা নামাইলাম, ধরে নামান, প্যানেলের ডাটা শিট নেমে যাবে এবং সেটা নিয়ে কি করতে পারবো আমরা? জাস্ট একটু চেক করব। তাহলে আমি কি ডাটা শিট আমি দিয়ে দিব নাকি আপনারা বের করবেন? আপনি দিয়ে দেন। হ্যাঁ, আপনি দিয়ে দিলে ইউনিক থাকে, আর না হলে এক একজনের টাকা রকম হবে। আচ্ছা, আপনি একটা দিয়ে দেন। আমি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের সোলার হোয়াটসঅ্যাপ গ্রুপ। জিরো 9 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দিয়ে দিলাম। এটা একটু স্টাডি করবেন। আরেকটা দিব, দুইটা কম্পারিজন করবেন। বস আমরা মনে হয় গ্রুপে নাই। এইটা আসলে যারা আমাদের এখানে ট্রেনিং এ আছে, প্রফেশনাল ট্রেনিং এ, তারা আসলে গ্রুপে আছে। আজকে ক্লাসটা সবার জন্য ফ্রি ছিল। ভাইয়া ক্লাস শেষ হলে আমি আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, ওকে, নো প্রবলেম। 670 ওয়াটের আরেকটা দিয়ে দিচ্ছি। আপনার নামটা কি, যিনি কথা বলতে চেয়েছেন? ভাইয়া সীমান্ত বলছিলাম, সীমান্ত পারভেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি দুইটা ডাটা শিট দিয়েছি, আপনারা একটু স্টাডি করবেন। আমি একটা মিনিট। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আর আগামীকাল ক্লাসের জন্য অবশ্যই রেডি থাকবেন। যদি আমি ক্লাসে না থাকি, ক্লাস নেবে ইঞ্জিনিয়ার তামিম। তো আমাকে ম্যাক্সিমাম ক্লাস পাবেন, যে এইসব ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, বেসিক পার্টটা ইঞ্জিনিয়ার তামিম স্টার্ট করবে। ওকে, যদি আমি কালকে না নিই, ইঞ্জিনিয়ার তামিম নিবে। 8:30 থেকে শুরু হবে। ওকে, তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনার কোয়েশ্চেন করেন, আমি কোয়েশ্চেনের আনসারগুলো দিই। আর সেগুলো আগামীকাল ক্লাসের মধ্যেও চাইলে আপনারা সেগুলা নোট ডাউন করতে পারেন, বা আমি নোট ডাউন করে রাখতে পারি যে আগামী ক্লাসে সেগুলো আনসার দিব। হ্যাঁ, যে হোমওয়ার্কটা দিলেন এখানে জাস্ট কি করব, যে ইলেকট্রিক্যাল যে ডাটাগুলো আছে এগুলোকে হ্যাঁ ফাইন্ড আউট করব। হ্যাঁ, ইলেকট্রিক্যাল জাস্ট আপনি দেখেন, মানে ফার্স্ট ক্লাসে যেটা দিছি জাস্ট এটা একটু প্যানেলের ডাটা শিটগুলো একটু পড়েন, কারণ আগামীকাল ক্লাস তো আপনাদের হাতে সময় থাকবে না। আপনারা জাস্ট একটু পড়েন দুইটা ডাটা শিটে কি কি জিনিস আপনি মিল পাচ্ছেন, কি কি জিনিস আপনি মিল পাচ্ছেন না। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা বস, আমরা তো মেগা কোর্সের, তো আমরা এই ক্লাসগুলো তাহলে কিভাবে পাবো? সেটা আপনি অন্যভাবে পাবেন, সেটা আপনাদের মেম্বারশিপ কার্ড জমা দিবেন। এটা একটা ফর্ম দিব আজকে,
বা কালকে সকালের মধ্যে সেই কার্ডটা ফর্ম ফিল আপ করলেই আপনাদের মেইলে চলে যাবে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে না, সব মেইলে চলে যাবে আপনাদের ক্লাসরুমে। আর কোনো ধন্যবাদ বস। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, মেইলে চলে আসলে হুম। তাহলে আমরা ওই লিংক ওপেন করলে কি আমরা গুগল ফর্মে ওই লিংক ওপেন করলে ক্লাসে জয়েন করতে পারবো? জি জি জি, ক্লাসে জয়েন আগামীকাল? করতে পারবেন। জি জি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন ক্লাস রিলেটেড, বা যে কোনো কোয়েশ্চেন যে কোনো হতে পারে। সালাম আলাইকুম রাফত ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? ভাইয়া সাখাওয়াত চিটাগং থেকে। কোন শাকাওয়াত? ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছেন? ভালো আছি, ভালো আছি ভাই। ভাইয়া ওই আমরা এখন কিভাবে এটা মানে এই কোর্সটাতে অ্যাড হবো সেটা একটু আমি জানতে এই চাচ্ছিলাম। কোর্সটাতে অ্যাড হলে আপনাদের কার্ড নিতে হবে, পেমেন্ট করতে হবে। এই কোর্সটা আমার তো আপনার কার্ড নেই সেক্ষেত্রে। পেমেন্ট করতে হবে আচ্ছা, আমরা তো কম্বোতে কোন এক সময় হয়েছিলাম আর কি, অনেক এখন আগে না? তখন- তাহলে সেটা কন্টাক্ট তখন করবেন। আসলে একসাথে 4টাতে করা হয় নাই তো তো হ্যাঁ, মানে তখন কন্টাক্ট করবেন, automatic- মেম্বারশিপ কার্ড নিতে হবে আপনাদের। আচ্ছা এটা তো কন্টাক্ট তাহলে কি করবেন আমি- ক্লাস শেষে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই কোর্সটার মেম্বারশিপ ফি হলো 22,000 টাকা। যারা এই কোর্সটা করতে চাবেন ফুল কোর্স, লাইক আমি একটা পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করব, সোলার পাওয়ার প্ল্যান্ট, আপনাদের 22,000 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। এখানে আপনি কোর্সটা কমপ্লিট করে আপনি যে কোনো প্রজেক্ট ডিজাইন করতে পারবেন, এটা আমি আপনাকে বিশ্বাস করাতে পারি। আর আরেকটা বিষয়, যে কোনো ইন্টারভিউ, বোর্ড হোক, প্রজেক্ট হোক, সব জায়গায় আপনি 100% আপনি সিলেক্টেড হবেন, এটা বিলিভ করাতে পারি। তো আপনারা তাহলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যারা আমাদের সবাই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, যারা অটোমেশন থেকে আছেন, তারাও যদি চান তারা জয়েন করতে পারেন। ক্লাসগুলো অনলাইনে হবে, আর অফলাইনে সরাসরি যে কেউ, আপনার দেখেন যে কেউ চাইলে সরাসরি ঢাকার ব্রাঞ্চে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে এসে অফলাইনে সাপোর্ট নিয়ে যেতে পারবেন, যে আমার এই জিনিসটা আমি বুঝি নাই, বা আমি এই জিনিসটা আমার আর একটু বুঝাই দেন, আপনাকে বুঝাই দিবে। আমাদের এখানে আমার সোলার ইঞ্জিনিয়ার প্রায় 7-8 জন আছে, তো তারা আপনাদের ক্লাসগুলো নিয়ে নিবে বা সাপোর্টগুলো দিয়ে দিবে। ওকে, আর এই কোর্সে আপনি প্রায় অ্যারাউন্ড 10টার মতো রিয়েল প্রজেক্ট করবেন, মেগাওয়াট স্কেলে, একদম রিয়েল প্রজেক্ট, মানে রিয়েল প্রজেক্ট যেগুলো আসলে আমরা কাজ করতেছি সেগুলোকে সেখানে আপনাকে ইনক্লুড করব। ঠিক আছে, তো সেটা আপনার সিভিতেও চাইলে আপনি অ্যাড করতে পারবেন ইন ফিউচারে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আহমদ বলতেছিলাম চট্টগ্রাম থেকে। আপনি আমাদের কি কোন ব্যাচের স্টুডেন্ট? নতুন। ভাই রেকর্ডিংটা কি অফ করে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, রেকর্ডিং স্টপ করছি। আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ইয়াসিন ভাই?